কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছে প্রিয়া। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আজকের ঘটনাটা হালি শহরের। আজকে এমন কিছু আপনারা শুনতে চলেছেন যা শুনলে আপনারা শিউরে উঠবেন। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এছাড়া আপনি যদি আপনার ঘটনাও শেয়ার করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো প্রিয়া, কেমন আছো? আমি ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। তুমি আগের সপ্তাহে আমাকে একটা ঘটনার ব্যাপারে জানিয়েছিলে, আমার টিমকে জানিয়েছিলে, বাট তুমি তখন লন্ডনে ছিলে আই গেস। হ্যাঁ, তো সেই কারণে আমাদের এই যে রেকর্ডিং বা এই যে ঘটনার যে ব্যাপারটা রয়েছে, এটা রেকর্ডিংটা আজকে আমরা করছি। ঘটনাটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, এবং তুমি আমাকে জানিয়েছিলে যে দুটো পার্টে ঘটনাটা ঘটেছে, বা ঘটনাটা তুমি দুটো পার্টে বলবে। কি ঘটেছিল প্রিয়া, একদম শুরু থেকে জানতে চাই। সবার আগে আমাকে বলো ঘটনাটা কোন জায়গার ঘটনা। আচ্ছা, তো এই ঘটনাটা হচ্ছে হালি শহরের ঘটনা। হালি শহরের, আমি তোমাকে এক্সাক্ট লোকেশনটা বলছি না, কিন্তু এটা হালি শহরের ঘটনা। তো এই ঘটনাটা যিনি জানিয়েছেন আমাকে, আমি এর আগে একটা এনজিওর পার্ট ছিলাম। আমি যখন কলেজে পড়তাম সেই সময়, তারপরেও আমি বেশ অনেকদিন আমি একটা এনজিওর সাথে যুক্ত ছিলাম। তো সেই এনজিওতে একজন তমজিৎ কাকু বলে একজন কাকুর সাথে আমার দেখা হয়েছিল। তো এটা সেই কাকুরই ঘটনা। তো এই কাকু, উনি একজন স্কুল টিচার। তো উনি আসলে মুর্শিদাবাদে থাকেন, কিন্তু উনি হালি শহরের একটা সরকারি শিক্ষকের চাকরি পান। তো উনি সেই সময় ওনার স্ত্রীকে নিয়ে হালি শহরে একটা বাড়ি ভাড়া করে সেখানে আসেন। তো ওনার স্ত্রীর সাথে ওনার তখন সবে বিয়ে হয়েছে, খুব বেশি দিন যে বিয়ে হয়েছে তা নয়, নতুন স্ত্রী ওনার। তো এবার বিয়ে করে আসার পর তো কাকু নিজের মতন স্কুলে চলে যেতেন, আর কাকিমা তো হাউস ওয়াইফ। তো কাকিমা না, উনি বাড়িতেই থাকতেন সব সময়। এইবার এরকম বেশ 1-2 সপ্তাহ গেছে, তারপরে কাকিমা একদিন কাকুকে বলছে যে পাশের বাড়ির একজন মাসিমার সাথে কাকিমার আলাপ হয়েছে। তো এবার কাকু বলছে, হ্যাঁ তাহলে তো ভালো কথাই, তুমি একা একা থাকো, একজন সঙ্গী পেয়েছো। বলছে হ্যাঁ, মাসিমা খুব ভালো, আমাকে প্রথম দিনই খুব আপন করে নিয়েছে, একদম আমাকে বলেছে তুমি আমার মেয়ের মতো, এসে খুব মিষ্টি ভালো ভালো কথা এরকম বলেছে, উনি খুব মিষ্টি, খুব ভালো মানুষ। তো কাকু বলছে যে হ্যাঁ ভালোই তো, তাহলে তোমার তাহলে একটু সময় কাটবে মাসিমার সাথে কথাবার্তা বললে। এবার তারপর মাসিমার সাথে ওদের সম্পর্ক খুব ভালো হয়ে যায়। কাকুর সাথেও তারপর ওই মাসিমা মেসোমশাই দুজনের সাথেই কাকুরও দেখা হয়, এবং ওদের সাথে মোটামুটি দুই পরিবারের খুব ভালো একটা সম্পর্ক হয়। তারপর দুই পরিবারের এমন সম্পর্ক হয় যে কেউ ভালো কিছু রান্না করলে দেওয়া পাশের বাড়িতে, এরকম খাওয়া দাওয়ার আদান প্রদান, এরকমই খুব ভালো একটা সম্পর্ক হয়। আচ্ছা, এইবারে হঠাৎ করে বেশ এরকম 1-1.5 মাস চলার পরে ওই মাসিমা না এদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। মানে কাকিমা তখন বুঝতে পারছে যে মাসিমা বিভিন্ন ভাবে, আগে যেমন মাসিমা প্রায় রোজই দুপুরবেলা হলে হাঁটতে হাঁটতে কাকিমার বাড়িতে আসতো, কাকিমা খুব একটা কখনো মাসিমার বাড়িতে যায়নি, কিন্তু মাসিমা প্রায় দিনই দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পর এসে কাকিমার সাথে গল্প করতো। কিন্তু হঠাৎ করে কাকিমা নোটিস করছে কি যে সেই মাসিমা না আর আসে না, আসতে বললেও বলে কি যে না আমার না শরীরটা খারাপ, আমি আসতে পারবো না, তোমার মেশো শরীর খারাপ, এরকম বলে বিভিন্ন বাহানা দিয়ে ওদের বাড়িতে আসাটা কমিয়ে দিয়েছে। তো কাকিমা ওই ব্যাপারটা নিয়ে অত আর ভাবেনি, যে ঠিক আছে কোনো কারণে। এবার কথা বলতো, এমন নয় যে কথা আর বলতো না, ওই রাস্তাঘাটে দেখা হলে বা গেটের বাইরে দাঁড়িয়ে কথা, এক বাড়ির পাঁচিল থেকে আরেক বাড়ি পাঁচিলে ওখানে কথা, ওই রকম ভাবে। তো
এবার আসে আসল ঘটনায়। এবার প্রথমেই যেটা বললাম, ঘটনাটা দুটো ফেজে। তো প্রথম যে ফেজটা সেটা হচ্ছে এই কাকু আর কাকিমাকে ঘিরে, তার পরের ফেজটা আমি পরে আসছি। আচ্ছা। তো প্রথম যে ঘটনাটা ঘটে, একদিনকে এরকম কাকু অফিস থেকে এসেছে, তখন তখন ধরো ওই সন্ধ্যেবেলা এবার কাকু এসে কাকিমাকে বলেছে যে তুমি একটু জল খাবারটা বানাও, আমি একটুখানি ঘরে গিয়ে একটু শুয়ে নি, আমার শরীরটা একটু কেমন ম্যাচ করছে, একটুখানি রেস্ট নিয়ে নি। তো কাকিমা বলছে ঠিক আছে, আমি একটু আমার কটা বাসন আছে, আমি বাসনটা মেজে তারপর তোমাকে চা জল খাবার করে দিচ্ছি। ঠিক আছে। এবার কাকিমা এরকম বাসন মাজতে গেছে। এবার বাসন মাজার জন্য হচ্ছে ওদের এরকম 2 কামরার বাড়ি ছিল, আর বাইরেটা যে মেন গেটের পাশে একটা কলতলা ছিল, সেখানে হচ্ছে ওই টিউবওয়েল। এবার ওই টিউবওয়েলে ওইখানেই ওরা কাপড় কাচা বাসন মাজা এরকম করতো। এবার কাকিমা এরকম বসে কাকিমা বাসন মাজে, আর তখন একটু আলো আধারি এরকম ওই সন্ধ্যের দিকে হয় না, মানে সবে ধরো সন্ধ্যের অন্ধকারটা নেমেছে এরকম। তো কাকিমা এরকম বাসন মাজছে, হঠাৎ কাকিমার মনে হলো কি কেউ যেন আস্তে করে ওদের গেটটা খুলে কাকিমার খুব মানে আস্তে আস্তে উনি মনে হচ্ছে যে কেউ যেন একটা হালকা নুপুর, একদম অল্প নুপুর, মানে ওই কোনো ঘুঙুর বা এই ধরনের অত জোরে সাউন্ড না, হালকা নুপুর করে কেউ একটা হেঁটে গেলে যেরকম একটা আওয়াজ হয়, ঠিক ওই রকম করে মনে হলো কিরকম একটা পায়ের আওয়াজ ওদের ঘরের দিকে যাচ্ছে। এবার কাকিমার না তখন ওই দিকটা পিঠ করা ছিল। এবার কাকিমা হঠাৎ করে আওয়াজটা এরকম আস্তে করে ঘাটটা ঘুরিয়েছে। এবার কাকিমা দেখছে যে হ্যাঁ সত্যি মনে হচ্ছে যে কোনো একটা আবছা একটা কোনো মূর্তি ওদের না ঘরে ঢুকে গেল। এবার কাকিমা তো ভাবছে যে কি হলো, কি এরকম ভাবে ঢুকলো। এবার কাকিমা বলছে যে আমি গিয়ে দেখি তো কেউ কি ঢুকলো, পাশের কোন পাড়ার কোনো বউ বা এরকম আমাকে খুঁজছে নাকি। এবার কাকিমা এরকম এসেছে, ও মা, এসে দেখছে গ্রিল কিন্তু বন্ধ। এবার যে ঢুকেছে কাকিমা যাকে দেখেছে সে যে কোনো গ্রিল খুলে ঢুকেছে এরকম কিন্তু নয়। এবার কাকিমা না একটু হকচকি গেছে যে কি দেখলাম, তাহলে কি আমি ভুল দেখলাম। তাও এবার কাকিমা টু বি অন সেফার সাইড, কাকিমা তাও গিয়ে একবার পুরো সব ঘর চেক করছে, রান্নাঘর চেক করছে, বাথরুম চেক করছে, সব দেখছে। এবার দেখছে যে না কেউ নেই। এবার কাকিমা না ঠিক বুঝতে পারছে না, কাকিমা বলছে আমি হতে পারে আলো আধারিত হয়তো ভুল দেখেছি। এবার উনি এবার বাসনপত্র গুলো নিয়ে এসে এরকম রান্নাঘরে রাখছে। তখন শুনছে যে কাকুর ঘর থেকে না কাকুর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে যে এই দূর, তুমি এখন ডেকো না, তোমাকে বললাম একটু পরে ডাকো, এত রাত্রি কেন ডাকছে এরকম করে। কাকিমা বলছে কাকু কার সাথে কথা বলছে। কাকিমা গিয়ে দেখছে যে ঘর অন্ধকার, কেউ নেই ঘরে, আর কাকু একা কাকিমা বলছে যে তুমি ডাকছো কেন এরকম, আমি তোমাকে বললাম পরে ডাকবে। এবার কাকিমা না গিয়ে কাকুকে বলছে এই কি হলো, ঘুমিয়ে কি ভুলভাল বকছো নাকি। এবার কাকু তখন বলছে কি যে কোথায় আমি ভুলভাল বকছি, আমি কি গভীর ঘুমাচ্ছি, তুমি তখন থেকে আমাকে কেন ডাকছো কেন, আমি তোমাকে বললাম আমাকে একটুখানি 1 ঘন্টা শুতে দাও। তো কাকু বলছে আমি তোমাকে কোথায় ডাকলাম। বলছে এই তো তুমি এখানে দাঁড়িয়ে খাটের পাশে দাঁড়িয়ে সমানে আমার পিঠের মধ্যে হাত বুলিয়ে ডাকছো। কাকিমা বলছে আমি, এই তুমি ঘুমের ঘরে কি ভুলভাল বকছো নাকি, আমি তো বাইরে বাসন মাজছি। কাকু বলছে না তুমি ছিলে, তুমি তো ওখানে দাঁড়িয়ে ছিলে, তা আর কে আর থাকবে। কাকিমা বলছে দেখ কি লোক ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল কথা বলছে। এবার কাকু তখন বলছে কি, এবার কাকিমা বলছে ঠিক তুমি ঘুমাও, তোমাকে কেউ ডাকেনি, তুমি ভুলভাল এরকম ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। কাকু বলছে দূর আর ঘুম হবে না। এবার কাকু তখন মনে মনে ভাবছে যে কাকিমাই কাকুকে ডাকছিল, কাকিমা হয়তো কাকুর সাথে মজা করছে, আর কাকিমা আবার এদিকে ভাবছে যে কাকু ঘুমের ঘরে ভুলভাল দেখেছে। তারপর সেদিন তো এরকম গেল। এবার পরদিনকে কাকিমা এরকম রান্না করছে, আর কাকিমা যখন রান্না করতো, কাকিমার ঠিক যেখানটা রান্না করতো তার সামনেই একটা জানলা ছিল। আর ওই যখনই কাকিমা রান্না করতো ওই জানলা ওখানটায় না একটা বিড়াল, একটা ছোট একটা বিড়াল এসে ওখানটা বসে থাকতো, বসে ডাকতো। আর কাকিমা মাঝে মাঝে ধরো কিছু একটু মাছ বা কিছু ওকে ওই জানলা দিয়ে দিত, আর বিড়ালটা না ওখানে খেত। বিড়ালটা বেশ কাকিমার পোষ মেনে গেছিল, রোজ ও জানতো কাকিমা কখন রান্না করবে, ও এসে ওরকম ওখানটা বসে থাকতো।
এবার সেদিনকে বিড়ালটা এসে হঠাৎ করে বিড়ালটা না, ঠিক বিড়ালরা যেরকম বেঁকে গিয়ে এসে দেখবে খুব রেগে গেলে অ্যাটাকিং মোডে এসে পুরো শরীরটাকে বাঁকিয়ে লোকগুলো খাড়া করে, হ্যাঁ পুরো আর্চ করে যেরকম করে, বিড়ালটা না ঠিক ওই রকম জানলার সামনে এসে না ওই রকম করছি। আর মানে রীতিমতো মানে রাগে বিড়াল রেগে গেলে যেরকম করে ডাকে ওই রকম করে ডাকছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিড়ালটা কিন্তু কাকিমার দিকে দেখে ওরম করছে না, বিড়ালটা কাকিমার পাশের দিকে বা কাকিমার পেছনের দিকে দেখে করছে, যেরকম মনে হচ্ছে যে কাকিমার পাশে বা পেছনে যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে যাকে দেখে বিড়ালটা রেগে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা। এবার কাকিমা বলছে কি হলো তোর, কি হয়েছে, এরম করছিস কেন? বিড়ালটা না সমানে ওরকম করে যাচ্ছে। এবার কাকিমা ওকে একটা মাছের টুকরো দিচ্ছে, বিড়ালটা খাচ্ছে না, বিড়ালটা ওরকম সমানে করে সেই পুরো না এরকম সেই নখ দিয়ে আঁচড়াচ্ছে বিড়ালটা। তো এবার কাকিমা বলছে কি হলো তোর, কি হলো? এবার ওকে হুস করেছে, বিড়ালটা বেশ অনেকক্ষণ ওরকম করে তারপর চলে গেছে। বিড়ালটা সেই এমন ভাবে গেছে যেন মানে প্রচন্ড ভয় পেয়ে চলে গেছে এরকম একটা। এবার কাকিমা বলছে কি হলো বিড়ালটা আজকে হঠাৎ আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এবার তখন কাকিমা বলছে ঠিক আছে, বিড়াল পশু পাখির ব্যাপার, কখন ওদের কি মন থাকে। কাকিমার সে ব্যাপারটা নিয়ে ভাবেনি। তারপরে এবার সন্ধেবেলা কাকু এরকম যখন ঢুকছে স্কুল থেকে, যখন বাড়ি ফিরছে, তখন মেন গেটের কাছে এসে কাকু না কিছুটা একটা পা দিয়েছে, একটু স্লিপারি কিছু একটা, মানে একটু ওই ঠকঠকে মতো কিছু একটা পা দিয়েছে। এবার কাকু ভাবছে কি একটা নোংরা পড়ে রয়েছে কি জানি। এবার অন্ধকারে তো কাকু ভালো দেখতেও পাচ্ছে না, কাকু ভাবছে যে কি পড়ে রয়েছে ওখানটাতে। এবার কাকু না আস্তে আস্তে এরকম করে গেছে, গিয়ে ওই যে বাইরের যে আলোটা, ঘরের কাছে গিয়ে বাইরের আলোটাতে এরকম জুতোর তলায় দেখছে রক্ত জুতোর তলায়। কাকু বলছে রক্ত কোথা থেকে আসবে? এবার তাড়াতাড়ি করে কাকিমাকে ডেকেছে, তাড়াতাড়ি করে টর্চটা নিয়ে আসো তো, এরকম রক্ত কোথা দিয়ে পড়ে আছে বাড়ির সামনে। এবার কাকিমা তাড়াতাড়ি করে একটা টর্চ নিয়ে এসে দেখছে যে বিড়ালটা পুরো মানে মনে হচ্ছে বিড়ালটাকে কেউ যেন ছিঁড়ে খেয়ে ফেলেছে। বিড়ালটা পুরো পেটটা এরকম মানে ফাড়া, আর পুরো ভেতরে যে ইন্টারনাল যা অর্গান সব ইন্টেস্টাইন গুলো সব এরকম বাইরে পুরো ছড়িয়ে, মানে পুরো একদম মনে হচ্ছে বিড়ালটার পেটটাকে একদম পুরো থেতলে দিয়েছে এরকম। কি বলছো এটা? হ্যাঁ, এবার কাকিমা তো দেখে আটকে উঠেছে, কাকিমা তো মানে কেঁদে দিয়েছে। কারণ দেখো কাকিমা তো ওটা একটা প্রিয় বিড়াল ছিল, যাই হোক ঘরের না হলো পোষ মেনে গেছিল না, রোজ খেতে দিত। কাকিমার তো কাঁদতে লেগে গেছে। এবার কাকিমাকে সামলাচ্ছে, বলছে যে হতে পারে যে কোনো কুকুর বা অন্য কোনো বিড়ালের সাথে হয়তো মারপিট করে ওরকম হয়েছে। কিন্তু একটু অদ্ভুত কি বলতো, অন্য কোনো কুকুর বা বিড়ালের সাথে মারপিট করলে মোটামুটি দেখো একটা বিড়াল আরেকটা বিড়ালকে তো ওইভাবে মারতে পারে না। আর কুকুরে মারলেও মেনলি দেখবে কুকুরেরা না ঘাড়ের দিকেই বিড়ালদের অ্যাটাক করে, ওরকম পেট ফাটিয়ে তারপর না খেয়ে ওরকম ফেলে রেখে যাবে কেন? আর ওদের গেটের সামনেই ফেলে রেখে যাবে কেন? আর যদি বলো যে গাড়ি চাপা ওদের কিন্তু মেন রাস্তা নয়, পাড়ার মধ্যে। তো এবার কাকু বলছে যে কাকিমাকে অনেক সান্ত্বনা দিল যে ছাড়ো, হয়তো কোনোভাবে মারা গেছে কিছু ভাবে। কাকিমার তো খুব মন খারাপ, সেদিন রাতে আর ঠিক করে খেতেও পারেনি। এবার সেদিনকে রাত্রির বেলা কাকিমা এরকম শুয়ে রয়েছে। এবার কাকিমার তো বুঝতেই পারছে যে মনটা খারাপ, যে ঘুম সহজে আসছে না। এবার কাকিমার না একটু তন্দ্রা মতো এসেছে। ওই সময় এবার কাকিমা পিছন ঘুরে কাকুকে জড়িয়ে ধরতে গেছে। এবার যে কাকিমা এরকম পিছন ঘুরেছে, ঘর পুরো তখন অন্ধকার, কারণ ওদের আবার একটা অভ্যাস যে ওরা পুরো ঘর অন্ধকার করে ছাড়া শুতে পারে না, মানে কোনো জিরো লাইটও জ্বলে না ওদের। এইবারে এরকম কাকিমা যে ঘুরে এরকম কাকুকে জড়িয়ে ধরতে গেছে, হঠাৎ করে কাকিমার মুখটা না কারোর একটা চুল লেগেছে কাকিমার মুখে, লম্বা কারোর একটা চুল।
বুঝতে পেরেছো? মানে ধরো কেউ এরকম করে ঘুরে শুধলে, যদি একদম কেউ তোমার মুখের সামনে লম্বা কোনো চুল নিয়ে কেউ যদি শুয়ে থাকে, তোমার মুখের সেরে যেরকম গিয়ে চুলটা লাগবে, আর সেটা কিন্তু কোনো ছেলেদের চুল না, কারণ ছেলেদের তো পাতলা চুল, ওরা ছোট চুল, ওরকম ঘন তো নয়। এবার ওরকম লাগবেই না। আর একটা চুল থেকে একটা তেলের একটা একটা পার্টিকুলার তেলের গন্ধ পেয়েছে। এবার ওর গন্ধটা পেয়ে কাকিমা না এরকম মানে হট করে উঠে বসেছে হকচকিয়ে, যে কি হলো। এবার কাকিমা তখন তাড়াতাড়ি করে এরকম করে এবার হাতড়ে হাতড়ে দেখছে যে পাশে কি, এবার দেখছে যে পাশে কিন্তু কেউ নেই। কাকু কিন্তু একটুখানি দূরে, কাকিমার থেকে কাকুর কিন্তু একটুখানি ডিস্টেন্স রয়েছে। এবার কাকিমা বলছে যে কি হলো, আমার মুখে ওটা কি লাগলো। হ্যাঁ, কাকিমা এবার ছোট একটা আলো জ্বালিয়েছে, আলো জ্বালিয়ে দেখছে যে না, বিছানায় কাকু কাকিমার মাঝে দুজনেই শুয়ে রয়েছে, আর তো কিরকম নেই। কিন্তু এবার কাকিমা কি করেছে, কাকিমার যেহেতু ওই নাকের তেলের গন্ধটা গেছে, কাকিমা না আবার এরকম কাকুর না চুলটা শুকছে, যে ওই কাকুর মাথার গন্ধ নাকি। কারণ কাকিমা দেখছে যে না, কাকুর মাথায় তো ওরকম তেলের গন্ধ নয়। তো কাকিমা না কিছু তো বুঝতে পারছে না, বেশ অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছে যে কি হলো আমার, এরকম কি ফিল করলাম। তো কাকিমার আর সেটার কোনো উত্তর পেল না। উত্তর পেয়েছে কাকিমা কি করলো, ওইভাবেই ছোট আলোটা জ্বালিয়েই সেদিন রাতে শুয়ে পড়েছে। এবার কাকিমার এরকম দেখো মোটামুটি 3টে এরকম অদ্ভুত ঘটনা কাকিমার দেখেছে। এবার কাকিমার না মনে মনে একটু ভয় ভয় করছে। কাকিমা এরকম কাকুকে জানিয়েছে যে দেখো যে ঘটনাগুলো ঘটছে, আমার না এরকম কাল রাতেও আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তারপর তুমি সেদিনকে বললে যে আমি ডাকছিলাম, আমি কিন্তু তোমাকে ডাকিনি। তারপর সেদিনকে জানো তো আমার সন্ধেবেলায় আমি কারোর যেন দুটো পার হালকা নুপুরের আওয়াজ পেয়েছি, কেউ, আমার মনে হচ্ছে কেউ যেন একটা ঘরে ঢুকেছে। তারপর বিড়ালটার সাথেও এরকম হলো, বিড়ালটা সেদিন দুপুর এরকম করছে। তা এই সবকিছু মিলে আমার একটু না কিরকম ভয় লাগছে, আমার কেন মনে হচ্ছে এই বাড়িটাতে কোনো সমস্যা আছে। তখন কাকু বলছে যে এই তুমি একজন শিক্ষকের স্ত্রী হয়ে তুমি এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার ওসব মনের ভুল, সারাদিন বাড়িতে একা একা থাকো, এখন মাসিমাও আসে না, তুমি ভয় পাচ্ছো। এবার কাকিমা তো দেখো জানতোই যে কাকু এসবে বিশ্বাস করবে না, কারণ কাকু ওইসবে বিশ্বাস করতো না। এবার কাকিমা ওই ঘটনাটা তারপর ওই মাসিমার বাড়ির সামনে গিয়ে মাসিমাকে এরকম, মাসিমার সাথে দুপুরবেলা এখন গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তখন মাসিমাকে এরকম বলছে যে মাসিমা জানেন তো আমার সাথে না এরকম ঘটছে। এবার শুনে মাসিমার না মুখটা দেখে কিরকম একটা মনে হচ্ছে যে উনি কিছু একটা বলতে চেয়েও বলতে পারছেন না, বা ওনার পেটে কোনো কথা আছে এরকম একটা। এবার তখন মাসিমা বলছে না না, তোমাদের এই বাড়ি তো নতুন বাড়ি, এই বাড়িতে কি কোনো কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা নতুন বাড়ি, ও তুমি একা থাকো, তুমি ভয় পাও, তুমি কিছু হবে না, তোমার কোনো অসুবিধা হলে আমাদের ডাকবে। এরকম করে মাসিমা না তাড়াতাড়ি করে কথা ওখানেই শেষ করে বাড়ি চলে গেছে। এইবার কাকিমার তখন এবার কি হয়েছে, ওই এরকম চলছে বেশ কিছু কিছু ছোট ছোট ঘটনা তারপরে ঘটছে। ছোট ছোট ঘটনা যেমন কাকিমা প্রত্যেকদিন দুপুর বেলাতে যখন ঘরের কাজ টাজ করে একটুখানি শুতে আসতো, তখন কাকিমার সমানই মনে হতো রান্নাঘরে না একটা বেশ টুকটাক বাসনের, এমন নয় যে ঝনঝন করে বাসন পড়ে যাওয়ার বা এরকম কিন্তু কোনো আওয়াজ নয়, কিন্তু একটা টুকটাক কেউ বাসন নাড়ছে বা একটা বাসনের মধ্যে খুটখুট করছে, একটা হালকা হালকা একটা চুরির আওয়াজ, হালকা একটা নুপুরের আওয়াজ, এরকম না সারা ঘরটার মধ্যে, সারা বাড়িটার মধ্যে কাকিমার মনে হতো। এবার কাকিমা তখন ভাবতো যে হতে পারে দেখো দুপুর বেলায় নিস্তব্ধ, এবার ওই সময়ে কোনো কারণে হতে পারে বিভিন্ন বাড়িতেও কোনো আওয়াজ হলে হয়তো, কিন্তু তাও না কাকিমার মনে একটা কিরকম মনে হতো যে না, আওয়াজটা ওনার ঘরের মধ্যেই হচ্ছে, এরকম ওনার একটা ফিলিংস হতো। কিন্তু এবার উনি কাকে বলবেন, উনি নিজের চোখে সেরকম ভাবে কিছু দেখেনও নি যেটাতে ওনার কথাগুলো প্রমাণিত হয়, বা কাকুকে বললে তো কাকু বিশ্বাস করবে না, মাসিমা বললো এই বাড়িতে কোনো সমস্যা নেই। এবার কাকু ভাবছে ওনারই ওটা হয়তো মনের ভুল। এবার এই সময় কি হলো, ওই কাকুর যে মা, সেই কাকুর মা যিনি মুর্শিদাবাদে থাকতেন, তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার কাকিমা তাকে দেখতে যায়। এবার কাকুর মায়ের বেশ শরীর খারাপ,
এবার তখন কাকু কি করে, কাকিমাকে ওর মায়ের কাছে রেখে আসে যে কাকিমা ওনার মায়ের একটুখানি সেবা শুশ্রূষা করবে, কারণ কাকু তো থাকতে পারবে না ওনার স্কুলের জন্য। তো কাকিমাকে ওখানে রেখে আসে, রেখে এসে এবার কাকু এখানে হালি শহরের বাড়িতে চলে যায়। এবার কাকু একদিনকে এরকম শুয়ে রয়েছে, এবার কাকুর না ওই মাথার কাছে জানলায় মনে হচ্ছে কেউ যেন একটা টোকা দিচ্ছে, হালকা হালকা করে কেউ একটা টোকা দিচ্ছে। এবার কাকু এরকম জানলাটা খুলেছে, সে কাঠের যে জানলাগুলো, ওরকম কাঠের জানলা যেগুলো তোমার ওই 2 পাল্লার কাঠের জানলাগুলো হয় না, ওপরে একটা পাল্লা আবার নিচে একটা আলাদা পাল্লা থাকে 2 পাল্লার। তো ওই যে নিচের পাল্লার যেটা, সেই নিচের পাল্লাটা এরকম কাকু না খুলেছে। খুলে কাকু দেখছে যে কাকুর ঠিক বাড়ির পাঁচিলের বাইরে কোনো একটা মেয়ে, একটা শাড়ি পরা একটা মেয়ে, কোনো একদম আবছা একটা ছায়া মূর্তি মতো অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে, মানে ওই ধরো আলো আধারি একটু যা চাঁদের আলো যেটুকু জ্যোৎস্না ওতে একটু দেখা যাচ্ছে। আর কাকু দেখছে সেই মেয়েটা না ওখানে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবার কাকু তখন এখান থেকে জানলা থেকে বলছে কি, কে কে ওখানে, কে তুমি ওখানে কাঁদছো কেন, কে? এবার মেয়েটা না কোনো কথা বলছে না, জানো তো, মেয়েটা ওখানেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এবার কাকু একবার ভাবছে যে আমি কি বাইরে বেরিয়ে একবার দেখবো, তারপর আবার ভাবছে দেখো আশেপাশে কেউ নেই, অন্ধকারে অত রাতে একা একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার কাকু ওকে ভালো একটা ইন্টেনশন ওকে সাহায্য করতে যাবে, কিন্তু বলা যায় না না তার মনে কি আছে বা কি ব্যাপার। এবার কাকু না ওরকম ভেবেও না, কাকু অনেকবার ওকে জিজ্ঞেস করছে, এই তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন, কে তুমি? সেই মেয়েটা না কিছুই ওখানেই দাঁড়িয়ে আছে সমানে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না কেমন একটা সেই করুণ সুরে একটা সেই উইপিং যেটাকে বলে ওরকম একটা ওইভাবে একটা কাঁদছে। তো কাকু তারা হচ্ছে যা হোক গে কাল সকালে দেখা যাবে কি, আমি এখন বেরাবো না, বেরোনোটা সেফ হবে না। তো কাকু আবার দরজার জানলা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার সেদিনকে রাত্রিরে আর সেরকম কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই সব। এবার পরদিনকে কাকু এরকম না উঠেছে, উঠে এবার সেদিনকে আবার কাকু ছুটির দিন ছিল। এবার কাকু ভাবছে যে কি দুপুর বেলায় কাকু নিজেই একটু রান্না বান্না নিজের মতো কিছু একটু রান্না ঠান্না করবে। এবার কাকু গেছে, গিয়ে এবার চাল বার করেছে। এবার চাল ধুচ্ছে, যত চাল ধুচ্ছে পোকা, চালের পোকা বেরিয়ে যাচ্ছে সমানে। মানে যত চাল ধুচ্ছে এমন নয় যে মানে যে পোকা গিজ করছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু কাকু যত চাল ধুয়ে যাচ্ছে মানে সমানে পোকা বেরিয়েই যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর অজস্র পরিমাণে পোকা বেরোচ্ছে, ছোট 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 চালের পোকা। তো কাকু ভাবছে যে এত পোকা আলা চাল, এত এত পোকা থাকে নাকি চালে? হ্যাঁ। এবার কাকু না চালের ড্রামটা এরকম খুলেছে, খুলে এবার দেখছে চালের ড্রামের মধ্যে, যখন উনি একটুখানি এরকম চালগুলো সরিয়ে সরিয়ে, কারণ নেওয়ার সময় তো উনি অত ভালো করে দেখেনি, এবার উনি যখন এরকম করে পরে সরিয়ে সরিয়ে যখন দেখছে কি চালের ড্রামের মধ্যে না এরকম ছোট 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 সে মানে পুরো পোকায় পুরো ভরা। কিন্তু কাকু কিন্তু নিজে দেখে চাল নিয়ে এসেছিলেন, তো চাল কিন্তু ওরকম ভাবে পোকায় ভরে যাওয়া ওরকম কোনো কারণ নেই। তো এবার কাকু ভাবছে যে কি জানি চালটা এরকম কি করে হয়ে গেল, সবে কয়েকদিন আগেই আনা। তো কাকু চালটা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে কাকু ভাবছে যে দূর আবার কি চাল আনবে, আমি বাইরেই খেয়ে নেবো। এবার কাকু স্নান টান করে এবার বাইরে খেতে গেছে, বাইরে খেয়ে ঠেয়ে এসেছে, এসে যখন এবার এরকম দরজাটা কাকু খুলছে, খুলে আস্তে করে গ্রিলটা খুলে ঢুকেছে, মানে মেন গেট না, মেন গেটের পরে যে বাড়ির গ্রিলটা। কাকু এরকম যেই খুলেছে, খুলে হঠাৎ করে কাকুর মানে মনে হলো একসাথে বেশ মানে চুড়ি নূপুর এরকম বেজে উঠলো। মানে অনেকটা মনে হলো যে ঘরে বোধহয় কোনো একটা মহিলা চুড়ি নূপুর এইগুলো পরেছিল। কাকুর যেই কাকু দরজাটা খুলে ঢুকলো, সে হয়তো ছুটে কোথাও একটা পালিয়ে গেল, এইরকম একটা ঝনঝন করে একটা ঝিনঝিন এরকম করে আওয়াজ পেল। কাকু না 2 মিনিট দাঁড়িয়ে ভাবছে, সেই কাকিমার মতো কাকু ভাবছে কি
ঘরে কি কেউ আছে কি। এবার কাকু এরকম দেখছে যে না, ঘরে তো কেউ নেই, কিন্তু সারা ঘরময় একটা অদ্ভুত একটা সুন্দর একটা মাথার তেলের একটা গন্ধ, সুন্দর একটা, খুব সুন্দর। এবার সেই মাথার তেল কিন্তু কেউই মাখে না ওদের ঘরে। অদ্ভুত একটা তেল বা শ্যাম্পু এই ধরনের একটা সুন্দর একটা সারা ঘরের মধ্যে একটা গন্ধ। এই এই গন্ধর জায়গাটা ভালো করে শুনে রাখবে, এইটা পরে এটা নিয়ে একটা ব্যাপার আছে। সেরকম সুন্দর একটা সারা ঘরে একটা গন্ধ। এবার কাকু এবার কাকু বলছে যে কি জানি, আমার মনের ভুল, হয়তো পাশের বাড়ির বা আশেপাশের বাড়ির কেউ একটা হবে হয়তো, কি কোথাও দিয়ে আওয়াজ আসছে। কাকু আর ব্যাপারটাকে অতটা পাত্তা দেয়নি। এবার কাকু এসছে, এসে জামা ঠামা ছেড়ে এরকম শুয়েছে। শুয়ে হঠাৎ করে বিকেলের দিকে না, কাকুর এরকম ঘুমটা ভেঙে গেছে। পিঠটা মনে হচ্ছে না, কাকুর এরকম পিঠের মধ্যে কিছু একটা জ্বালা জ্বালা করছে। ওই ওই জ্বালা জ্বালা ব্যাপারটাতেই ঘুমটা ভেঙে গেছে। এবার কাকু এরকম গিয়ে আয়নার সামনে, আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে পিঠটা দেখছে কৌস্তব পিঠের মধ্যে না এরকম একটাই নখ দিয়ে এরকম পুরো পুরো উপর থেকে নিচ অব্দি চেরা, মানে একটাই কেউ নখ দিয়ে যেন চিড়ে দিয়েছে, এরকম নখ বা ব্লেড যে কোনো ধারালো কিছু একটা দিয়ে পুরো পিঠ থেকে পুরো নিচের দিকটা এরকম চেরা। এবার কাকু তো ভাবছে যে এই কি, আমার এইভাবে কিভাবে কেটে গেল। হ্যাঁ, এবার কাকু খুব অবাক হয়ে গেছে যে কিভাবে এরকম করে কেটে গেল, আমি তো ঘুমাচ্ছিলাম। এবার কাকুর হাতেও অত বড় বড় নখ নেই। এবার কাকুর না ঠিক ব্যাপারটাকে এরকম একটা অদ্ভুত লাগছে। এবার কাকুর আর খুব একটা ভালো লাগছে না। কাকু মনে মনে ভাবছে যে কি হচ্ছে, তাহলে কি কাকিমা মানে ওনার স্ত্রী যে কথাগুলো বলছিল সেগুলো কি ঠিকই বলছিল। এবার যাই হোক, শিক্ষকের মাথা, উনি তো যুক্তি তর্কেই বেশি বিশ্বাসী। এবার উনি তাও নিজের মনকে মানালেন যে আমি ঘুমের ঘরে হয়তো আঁচড়ে দিয়েছি বা কিছু করে হয়তো কিছুতে খোঁচা লেগে কেটে গেছে। উনি যে কোনো একটা যুক্তি দিয়ে উনি ব্যাপারটা মেনে নিয়েছেন। এইবারে পরের দিনকে রাত্রিবেলা আবার এরকম কাকু অফিস থেকে এসে সব করে রাত্রিবেলা খেয়ে দিয়ে এরকম শুয়েছে। শুয়ে হঠাৎ করে এরকম কাকুর তখন হালকা হালকা তন্দ্রা এসেছে, আর সেই দিনকে কাকু কোনো কারণে নিচের দিকে জানলাটা খুলে রেখেছে, মানে একটুখানি গরম লাগছিল বা সাফোকেশন কিছু একটা হচ্ছিল, তার জন্য নিচের পাল্লাটা এরকম খুলে রেখেছে। বা সেখান থেকে ওই হালকা একটু বাইরে থেকে যেটুকু একটু আলো এরকম ঘরের মধ্যে অন্ধকার এরকম হালকা হালকা আলো ওইরকম হয়ে রয়েছে। এবার কাকু এরকম তন্দ্রাচ্ছন্ন লাগছে। এবার উনি এই পাশে এবার ভালো করে গরম গরম যেহেতু লাগছে, এবার ভালো করে না ওনার ঘুমটাও আসছে না। এবার উনি যে উল্টো দিকে ফিরেছে, উনি স্পষ্ট ওই জানলা থেকে যে হালকা আলোটা আসছে, ওই আলোর মধ্যে দেখছেন ওনার ঘরে একটা চেয়ার ছিল। সেই চেয়ারের ওপর কোনো একটা ছায়া বসে আছে, বসে দুলছে। চেয়ারটা দুলছে না, কিন্তু সেই ছায়া মূর্তি সামনে পেছনে এরকম করে দুলছে, কোন একটা মহিলা অবয়ব। এবার তখন কাকু এরকম দেখে এরকম মানে এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে, মানে হ্যালুসিনেট করছে না, বাট দেখতে পাচ্ছে। না, হ্যালুসিনেট করছে না, উনি দেখতে পাচ্ছে। ওনার কিন্তু তখনও যে পুরো ঘুম এসেছে এরকম নয়, ঘুম ওনার ভালো করে আসছে না। উনি স্পষ্ট দেখতে পাচ্ছে যে ওই রকম ভাবে ওই আলো আধারিতে উনি দেখতে পাচ্ছে যে একটা কালো মতন একটা কোনো মহিলার ছায়া, চুল উঠছে তার, ওই রকম ছায়া একটা এরকম এগাচ্ছে পিছাচ্ছে বসে বসে দুলছে চেয়ারে। এবার ওইটা দেখে কাকু না ধর্মরে কে আমার ঘরে কে ঢুকেছে এরকম করে উঠে বসে তাড়াতাড়ি করে আলোটা জ্বালিয়ে দেখছে কি যে কেউ নেই, কিন্তু সেই গন্ধটা কৌস্তব, সেই যে সুন্দর গন্ধটা, সেই গন্ধটা ঘরের মধ্যে। আচ্ছা, তখন এবার কাকুর ভয় লেগেছে। কাকু বলছে যে না, এত কিছু ব্যাপার তো সব কাকতালীয় হতে পারে না।
এবার কাকু ভাবছে কি যে না, এবার উনি কাউকে তো বলতেও পারছে না, কারণ দেখো একটা উনি কাকে বলবে, একটা কোনো কালিককে বলবে বা কাউকে বলবে, এবার সবাই হাসবে ওনার উপর, বলবে তুমি প্রথম কথা বলবে তুমি একটা ছেলে মানুষ হয়ে তুমি এত ভয় পাচ্ছ, তারপরে বলবে তুমি শিক্ষক হয়ে তুমি এইসবে ভয় পাচ্ছ। এবার কাকু মনে মনে ভাবছে কি, দূর আমি একা থাকছি, একা থেকে ভয় পাচ্ছি, আমি এবার নিয়ে আসি। ততদিনে বেশ ওই কাকুর মাও একটুখানি সুস্থ হয়ে উঠেছেন। কাকু ভাবছে আমি আমার স্ত্রীকে নিয়ে আসি। এবার কাকু ওনার স্ত্রীকে নিয়ে এসেছে। এইবার একটা একটা জিনিস ওই বাড়িতে, ওই যে প্রথম দিন যে সে কাকিমা দেখেছিল না যে কেউ একটা ঢুকে গেল ঘরের মধ্যে, ঠিক সেই দিন থেকেই ওদের ঘরের যে আলোগুলো হঠাৎ করে না, ওদের ঘরের প্রত্যেকটা আলোর ভোল্টেজ কমে গেছিল। মানে সবসময় ওদের ঘরটা একটা হালকা মানে ডিম আলো, তার আগে অব্দি এমন নয় যে ভোল্টেজ আপ ডাউন করছে বা তার আগে অব্দি কোনো রকম সমস্যা, তা কিন্তু নয়। কিন্তু ঠিক ওই যে যেদিন থেকে কাকিমা ওইটা দেখলো, তারপর থেকে ওদের সারা ঘর রান্নাঘর বাথরুম সব জায়গায় আলো না একদম ভোল্টেজ কমে গিয়ে সব সময় ঘরের আলোগুলো ডিম হয়ে থাকতো। এইটা একটা জিনিস হয়েছিল। এইবারে কাকু নিয়ে এসেছে কাকিমাকে নিয়ে আসার পরে এবার কাকু না কাকিমাকে প্রথমে লজ্জায় কিছু বলেনি, হ্যাঁ, যে কি ভাববে যে কাকিমা যদি আবার কাকুকে হাসে কাকুর ওপর, বা কাকিমা যদি আরো বেশি ভয় পেয়ে যায় যে কাকুর সাথে এইসব হয়েছে এগুলো শুনে। তো এই জন্য কাকু আর কাকিমাকে কিছু বলেনি প্রথমে। এবার একদিনকে রাত্রিরে কাকিমা কাকু দুজনে এরকম শুয়ে রয়েছে, হঠাৎ করে দুজনেই শুনতে পাচ্ছে, কাকিমার নাম ছিল হচ্ছে কমলিকা, ঠিক আছে? এবার দুজনেই শুনতে পাচ্ছে যে কেউ একটা জানলার বাইরে থেকে কাঁদছে আর কাকিমার নাম ধরে ডাকছে। মানে ডাকটা মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, কান্নাটাও মনে হচ্ছে একটা অনেক অনেক যেন দূর থেকে একটা হু হু করে সেটা সেই বুক ফাটা একটা খুব কষ্ট নিয়ে একটা কান্না হয় না, ঠিক অনেক দূর থেকে যেন কেউ ওরকম করে একটা কাঁদছে আর কাকিমার নাম ধরে ডাকছে, কমলিকা কমলিকা, মানে কিরম চাই আমি ওইরকম কমলিকা কমলিকা করে বলে ডাকছে আর কাঁদছে তার সাথে। ওরা দুজনেই শুনতে পাচ্ছে ওইটা। মানে এরা ভাবতে পারছো কতটা মানে ভয়ঙ্কর আর ক্রিপি ব্যাপারটা। তো তখন এবার ওরা ভাবছে কি হলো, কে ডাকছে এরকম। এবার ওরা জানলা ঠান্লা কিচ্ছু খোলেনি, ওরা দুজনেই বুঝতে পেরে গেছে যে কিছু একটা সমস্যা আছে। এইবার তখন কাকিমা ঠিক করলো যে না, কারোর সাথে একটা কথা বলার দরকার, কাউকে একটা বাড়িতে ডাকার দরকার। কাকু এবার ওই ঘটনাটা এখন ঘটেছে, তখন কাকুর সাথে যে যেগুলো ঘটেছিল সেগুলো কাকিমাকে বলেছে যে জানো তো আমার সাথে তুমি ভয় পাবে বলে আমি তোমাকে বলিনি, কিন্তু আজকে যেটা ঘটলো তারপরে আমার মনে হলো যে ঘটনাগুলো তোমাকে জানানো উচিত। তখন সব জানিয়েছে। জানানোর পরে এবার কাকিমা বলছে ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি, আমি সব ঘটনা না আমি মাসিমাকে গিয়ে বলি, মাসিমার যদি জানাশোনা কোনো তান্ত্রিক বা কেউ একটা ঝাড়ানোর লোক, তান্ত্রিক নয়, ওই ঝাড়ানোর লোক বা কিছু একটা ওঝা যদি পাওয়া যায় ওই দেখছি আমি বলে। এবার কাকিমা সে গেছে সেই মাসিমার বাড়িতে পরদিনকে দুপুরে, মাসিমার গিয়ে বলছে। এবার মাসিমার বাড়ির একটা অদ্ভুত ঘটনা, মাসিমা কিন্তু দরজা খুলে কাকিমাকে কখনো ওনার বাড়িতে ঢুকতে দিত না, বুঝেছো তো? মানে কেউ যদি একটা গিয়ে, যার সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি যদি তার বাড়িতে যাই, সে তো আমাকে দরজা খুলে আমাকে তো ঘরে ঢুকতে দেবে, তাই না? সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই মাসিমা কিন্তু দরজা খুলে কাকিমাকে কখনো নিজের বাড়িতে ঢোকাতেন না। এটা তো খুব অদ্ভুত। হ্যাঁ, খুব অদ্ভুত। এবার কেন অদ্ভুত ঘটনার পরবর্তীতে বুঝতে পারবে। আচ্ছা। এইবার কাকিমা গিয়ে সেই মাসিমাকে বলছে যে মাসিমা একটু আমার কথাটা শুনুন, এইরকম ঘটনা, এরকম আপনার ছেলের সাথে এরকম ঘটেছে, আপনার জানাশোনা কোনো ওঝা বা কোনো ঝাড়ানোর লোক কেউ কি আছে? আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে। প্রথমে আমার সাথেই হতো, এবার তো আপনার ছেলের সাথেও হয়েছে, আপনার ছেলে এরকম একদিন কাউকে দেখেওছে এরকম কাঁদছে। তখন মাসিমা বলছে কি
এই না না না, এ কি বলছো তুমি? তুমি এসব ভুল ভালো সব ওঝা টোজাকে ডেকো না, ভালো কথা বলছি। হ্যাঁ, তারপর তুমি দেখবে তোমার বাড়িতে কিছু নেই, তাও তোমার বাড়িতে নেই তাও আনাবে, এ নিয়ে সব পয়সা নেওয়ার তাল করবে, তারপর দেখবে ইচ্ছা করে আরো তোমার বাস্তু নষ্ট করে দেবে। এরকম করে কাকিমাকে মানে সেই মাসিমা মানে কনভিন্স করার চেষ্টা করছে যে কাকিমা যেন কোনো ওঝা বা কোনো তান্ত্রিক বা কারো সাহায্য না নেয়। এবার কাকিমাও না মাসিমার কথা, এবার কাকিমাও এক মনে হচ্ছে কি হ্যাঁ মাসিমার কথায় তো যুক্তি আছে, আমি এরকম না জেনে শুনে হঠাৎ করে কাউকে ডাকবো, তারপর সে যদি হিতে বিপরীত করে দেয় টাকার লোভে, এরকম উনি ভাবছে। এবার কাকিমা ভাবছে কি ঠিক আছে আমি একটু বাড়িতেও কথা বলি, আমি আরো 2-4 জনের সাথে কথা বলি, আমি ওই পাড়ার মন্দির আছে সেইখানে কি ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলবো, তারপর সবার একটা মতামত নিয়ে আমি করব কিছু একটা। এবার এই কথা বলে হ্যাঁ এই সমস্ত ভাবনা চিন্তা করে এবার কাকিমা নিজের বাড়ির দিকে আসছে দিনে দুপুরে, কিন্তু হ্যাঁ একদম খটখটে, তখন কিন্তু মানে গরম, তখন কিন্তু বর্ষা বৃষ্টি এরকম কিন্তু নয়, ঠিক আছে, এই রকম সময় কাকিমা এরকম বলছে যে আমি এরকম এলাম, এসে বাড়ির গেটটা খুললাম, হঠাৎ করে মনে হলো আমি স্পষ্ট আমি বুঝতে পারলাম কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিল। আচ্ছা। এমন ধাক্কা দিল, কাকিমা এমন ভাবে পড়লো, কাকিমার পা পুরো গেল কেটে, পুরো পায়ের মানে শাড়ি পরা ছিল, শাড়ি পুরো রক্ত পুরো ভিজে গেল, হাঁটু গেল একদম কেটে, কাকিমা সে হাঁটু আর নাড়াতে পারে না। হ্যাঁ, এবার কাকিমা ডাকছিল ও মাসিমা একটু আসুন না, আমি পড়ে গেছি, একটু আসুন না, আমি পড়ে গেছি। হ্যাঁ, এবার কাকিমা দেখলো মাসিমা কিন্তু যেই কাকিমা ওরকম পড়ে গেছে দেখছে কাকিমা দেখলো যে মাসিমা না দরজাটা বন্ধ করে ঢুকে গেল, মানে মাসিমা কিন্তু দেখেছে যে কাকিমা পড়ে গেছে, কিন্তু হেল্প করতে এলো না। এবার কাকিমা এরকম বলছে ও মাসিমা একটু আসুন না, দেখুন আমি জোরে পড়ে গেছি, সে মাসিমা কিন্তু আর বেরোলোই না, ঠিক আছে। এইবার ওরকম পড়ে এবার পাশের বাড়ির থেকে আরেকটা মেয়ে এসে কাকিমাকে তুলে ঘরে দিয়ে এলো। তারপরে এবার যাই হোক ফার্স্ট এড যা কিছু করলো করে, তারপরে সন্ধ্যাবেলা যখন কাকু এলো, কাকুর সাথে ডাক্তারের কাছে গেল ঠালে, এবার ডাক্তার বললো হাঁটুতে অনেক জোরে চোট পেয়েছে, ওই ঘা মানে একদম পুরোই পাথর কুচি বা এরকম কিছু একটা ঢুকে গেছিল পড়ে। এবার ওই সমস্ত গুলো সব বের টের করে ডাক্তার ক্লিন করে ডাক্তার বললো যে এখন তোমাকে রেস্ট, খুব একটা অন্তত এখন 2 সপ্তাহ রেস্ট, কোনো হাঁটা চলা কাজ বাজ কিচ্ছু করা যাবে না, ঘা না হলে শুকাবে না। এবার তো কাকিমা ওরকম মোটামুটি রেস্ট, এবার কাকু একটা কাজের লোক বলে করে একটা ঠিক করে দিল, সেই এবার সবকিছু কাজ বাজ করবে। এইবারে হলো কি একদিনকে কাজের লোকটা এসে বলছে কি ও বৌদি তুমি এরকম কলপাড়ের মধ্যে তুমি এক গাদা কিসের ওটা রক্ত ঠক্ত কিসের ফেলে রেখেছো, এক গাদা দেখলাম রক্ত পড়ে রয়েছে আরো কিছু একটা পড়ে রয়েছে, তুমি কলপাড়ে ওইসব কি ফেলে রেখেছো? এবার কাকিমা বলছে রক্ত, কলপাড়ে রক্ত কোথার থেকে আসবে? এবার তখন বলছে কি ওই কাজের বউটা বলছে কি না তোমার কি মাসিক টাসিক কিছু হয়েছে, এরকম ওদের পিরিয়ডস কে যে ভাষায় বলে যে ওই সমস্ত কি কিছু ফেলে রেখেছো? তখন কাকিমা বলছে না আমার ওই সময় এখন হয়নি, আমার এখন সময় না। কি বলছো, কি কলে ফেলে রাখবে, কই দেখি। বলছেন তুমি এসে দেখো তাহলে, আস্তে আস্তে করে আমাকে ধরে ধরে তুমি আসো। এবার এরকম ধরে ধরে এসছে, দেখছে কি কল পারে না এরকম ঠক 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 পুরো রক্ত পড়ে রয়েছে, আর মানে পুরো ওই জায়গাটা থেকে না একটা বাজে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, ঠক 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 করে রক্ত এক গাদা কল পারে। না খুব অবাক লেগেছে কাকিমা যে কিসের রক্ত, কিভাবে পড়লো, আশেপাশে আবার দেখলো যে কিছু মরে পড়েছে না কি বা কিছু, এবার দেখছে যে না সেরকম তো কোনো কিছুই নয়, তাহলে কোথার থেকে রক্তটা এলো? এবার যাই হোক তখন এবার মাসি বলছে কি জানি হতে পারে কাকে ফাঁকে এসে ফেলেছে হয়তো, যাই হোক তোমার যখন না তাহলে আমি জল দিয়ে আমি তাহলে ধুয়ে দিচ্ছি বলে জল টল দিয়ে ধুয়ে দিয়েছে। এবার তারপর এরকম
কাকিমার দুপুরের দিকটা না কাকিমা একা থাকতো, তো এবার কাকু যখন চলে যেত স্কুলে আর কাকিমা ঘরে একা থাকতো, দুপুরবেলা সেই সমানে কাকিমা শুনতে পেত যে রান্নাঘরে কেউ যেন একটা ফুটখাট করে বাসন খুটখাটের আওয়াজ, হালকা হালকা নুপুর বাজছে বা একটা হালকা চুরির আওয়াজ, মানে সবসময় মনে হচ্ছে না কেউ একটা রয়েছে। এবার তখন কাকিমা না কি করবে, আর এবার কাকিমার তো পরিস্থিতিও নেই যে ঠাকুর মশাইয়ের কাছে যাবে গিয়ে কথা বলবে, এবার এইরকম করে মোটামুটি 2-3 সপ্তাহ কেটে গেল, কাকিমার পাও মোটামুটি ঠিক হয়ে যায়। এবার সেই সময় হলো সেই মাসিমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওই পাশের বাড়ি মাসিমার মেয়ে। এবার নেমন্তন্নর স্টাইলটা দেখো, সাধারণত বিয়ের নিমন্ত্রণ মানুষ বাড়িতে এসে করে, তাই তো? বাড়িতে এসে তোমার ঘরে ঢুকে বসে নিমন্ত্রণ করবে, যতই যাই হোক, বা আজকালকার দিনে কেউ যদি খুব দূরে থাকে ফোন করে, কিন্তু আগেকার দিনে কিন্তু বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করাটাই ভদ্রতার মধ্যে পড়তো। তো ওই মাসিমা কি করেছে, এসে না একদিনকে ডাকছে, ওই কাকুর নাম ধরে একদিনকে ডাকছে এরকম যে এই তমজিৎ আছো। এবার বেরিয়েছে, এবার দেখছে মাসিমার মেসোমশাই দুজনেই এসেছে, এসে মেয়ের বিয়ের কার্ডটা এরকম দিচ্ছে, দিয়ে বলছে এরকম আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তোমরা এরকম এসো, কিছু মনে করো না, ঘরে ঢুকতে পারছি না, আসলে আমাদের দুজনেরই হাঁটুর খুব ব্যথা জানো তো, বিশেষ করে তোমার মেসোমশাই উনি না সিঁড়ি চড়তে পারেন। এবার সিঁড়ি কটা সিঁড়ি জানো, ওদের ঘরের সামনে ওই যে চৌকাঠের সামনে লোকের ঘরে উঠতে দুখানা যে সিঁড়ি থাকে না, জাস্ট ওই দুটোই সিঁড়ি, এমন নয় যে প্রচুর সিঁড়ি ভেঙে উঠতে হবে। তাও মাসিমা না বাহানা দিয়ে বলছে যে কিছু মনে করো না, মেসোমশাইও দুজন মিলে বাহানা দিয়ে বলছে কিছু মনে করো না তমজিৎ, ঘরে গিয়ে বলতে পারলাম না, বুঝতেই তো পারছো বয়স্ক মানুষ, আমরা একদম পা ফেলতেই পারছি না, কোনো রকম ভাবে হেঁটে চলে এসে দিয়ে গেলাম, তুমি কিন্তু ক্ষমা করে দিও, কিছু ভুল হলে যেও। এরকম করে খুব ভালোভাবে নিমন্ত্রণ করে বাড়ির বাইরে থেকে নিমন্ত্রণ করে চলে গেছে। এবার যাই হোক, এবার কাকু ভাবছে ঠিক আছে বয়স্ক মানুষ, কিন্তু ওদের না একটু ডাউট হয়েছে যে এত কেন বাহানা করছে, আমি দিব্যি দেখি মেসোমশাই রিক্সা করে বাজারে যায়, মেসোমশাই দিব্যি হেঁটে চলে বেড়ায়, রিক্সায় চড়তে পারছে আর দুটো সিঁড়ি উঠতে পারছে না। এবার ওদের কিন্তু একটু ডাউট হয়েছে, কিন্তু তাও আবার ভাবছে ঠিক আছে বাদ দাও, বয়স্ক মানুষ আর এরাই তো আছে পাশে। তো এবার হয়েছে, এবার বিয়ে লেগেছে। এবার তখনও মানে যে নিমন্ত্রণ করেছে, এবার তার 1 সপ্তাহ পরে বিয়ে, 1 সপ্তাহ আগে নিমন্ত্রণ করে গেছে। এইবারে যেদিনকে নিমন্ত্রণ করে গেছে সেদিন সন্ধ্যেবেলা এরকম কাকিমা রান্নাঘরে চা বানাচ্ছে, যে কাকু আসবে, তারপর কাকুকে চা দেবে। হঠাৎ করে কাকু চিৎকার, এ কমলিকা তাড়াতাড়ি বাইরে আসো, এমনি করে চিৎকার করে উঠেছে। এবার তখন কাকিমা তাড়াতাড়ি করে ছুটে গেছে যে কি হয়েছে কাকু। এবার দেখছে কি কাকু না মানে ওইখানটায় কাঁপছে, গ্রিলটা ধরে না কাঁপছে কাকু, হ্যাঁ মানে সে প্রায় দাঁত লেগে দরদর করে ঘামছে। এবার কাকু বলছে এই কি হয়েছে তোমার, কি হয়েছে? বলছে কমলিকা আমাকে ঘরে নিয়ে চলো, আমি যেতে পারছি না, আমাকে ঘরে নিয়ে চলো, এরকম করছে। তখন কাকিমা বলছে হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো। এবার গিয়ে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গেছে, এবার নিয়ে গিয়ে বসিয়েছে। এবার কাকু বলছে আমাকে জল দাও, আমি এটা কি দেখলাম, আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি। এবার কাকু বলছে তুমি কি দেখেছো? বলছে কি আমি কি করে বলবো, মানে দাঁত লেগে গেছে অলমোস্ট এরকম। এবার কাকুকে বলছে তুমি শান্ত হও, কি দেখেছো আমাকে বলো, কি দেখেছো? তখন কাকু বলছে, কাকু এরকম যখন ঢুকছে গ্রিল খুলে, তখন দেখছে কাকিমা ঠিক যেরকম ওই গ্রিলের দিকে, মেন গ্রিলের দিকে পিছনটা দিয়ে বসে যেরকম কলতলায় বাসন মাজে বা ধরো কোনো একটা কাজ করে, ওই রকম করে কেউ একটা বসে রয়েছে। এবার কাকু প্রথমে ভেবেছে কাকিমাই, কারণ ওই সময় কাকিমা অনেক সময় দুপুরের বাসন টাসন ধোয়। এবার কাকু এরকম বলছে কি গো কমলিকা বাসন ধুচ্ছ, এরকম করে জিজ্ঞাসা করেছে। এবার তখন দেখছে কাকিমা না কোনো সাড়া দিচ্ছে না, বা যেই ওখানে বসে রয়েছে কেউ কোনো সাড়া দিচ্ছে না। তখন কাকু আবার বলছে কি কমলিকা কি গো বাসন ধুচ্ছ, একটু চা করে দেবে? এইবার তখন এরকম করে ঘুরে যে বসেছিল, মানে যাকে কাকু কাকিমা ভাবছিল,
সেরকম ঘাটটা ঘুরেছে, কাকু দেখছে তার মাথার এক সাইড থেকে না রক্ত গড়িয়ে পড়ছে। আর সেটা কাকিমা নয়, অন্য একটা মহিলা। কি বলছো এটা? কি বলছো? হ্যাঁ, সিরিয়াসলি দেখেছে এটা? সিরিয়াসলি দেখেছে। আচ্ছা, দেখছে একটা সম্পূর্ণ অন্য মেয়ে, যার মাথার এক সাইড থেকে রক্ত গড়াচ্ছে, সে না কাকুর দিকে এরম করে তাকিয়ে না হাসছে। এবার কাকু এরম জিজ্ঞেস, কে আপনি, কে? যেই বলেছে, হঠাৎ করে কি দেখে জানো? দেখছে সেই মূর্তিটা হামাগুড়ি দিয়ে বাগানের দিকে চলে গেল। হামাগুড়ি দিয়ে, উঠে না, হামাগুড়ি দিয়ে। মানে কতটা ক্রিপি ভাবতে পারছো? বুঝতে পারছি পুরো। ওইটা দেখেই না মানে কাকু ওরকম পাশে কি দেখে নিল ওরকম। কাকু ওরকম না, কাকুর মাথা ওরকম কাজ করা বন্ধ করে দিচ্ছে। কাকু অতটা ভয় পেয়ে গেছে। এবার কাকিমা বলছে যে না, এটা তো ঠিক ব্যাপার নয়, তুমি এবার তো ঠাকুমাশের কাছে যেতেই হবে। এবার দুজন মিলে তখন বলছে কি হ্যাঁ এখনই চলে, এখনই গিয়ে ঠাকুরমশাইকে সব ঘটনা জানাতে হবে। এবার ওরা দুজনে গেছে, গিয়ে এবার ঠাকুর মশাইকে সব ঘটনা জানিয়েছে। এবার ঠাকুর মশাই বলছে কি যে দেখো আমি যাব, আমাকে একটু সময় দাও, আমি এইসব কাজ তো আমি করি না, আমার একজন চেনাশোনা লোক আছে, আমি তার সাথে আমি কথা বলে আমাকে একটু সময় দিতে হবে। সে লোক অনেক দূরে থাকে আর তার কোনো ফোন টোন কিছু নেই। আমাকে সে লোকের কাছে গিয়ে, সে লোক নাকি বজবজের কোথাও একটা, বজবজ সাইডে কোথাও একটা থাকে সে লোক। বলছে সেই লোক বজবজের ওখানে কোথাও একটা থাকে, আমাকে সেই লোকের কাছে গিয়ে কথা বলতে হবে, কারণ উনি কাছে কোনো ফোন বা ওনার কোনো যোগাযোগ, মানে গিয়ে কথা বলা ছাড়া ওনার সাথে আর কোনো যোগাযোগের মাধ্যম নেই। এবার কাকিমা বলছে ঠিক আছে, দেখুন কত তাড়াতাড়ি আপনি কি করতে পারেন। এবার যখন ওরা দুজন কথা টথা বলে বাড়ি ফিরেছে, এবার বাড়ি ফিরে তখন দেখছে কি একটা বিচ্ছিরি গন্ধ, ঠিক সেই যে কলপারে যে সেই রক্তের গন্ধটা সেই পেয়েছিল, ওরকম একটা বোটকা পচা বিচ্ছিরি গন্ধ সারা বাড়ির মধ্যে। এবার আস্তে আস্তে দেখো ব্যাপারটা, প্রথমে কিন্তু ওরা ভালো সুন্দর মাথার তেলের গন্ধ পেত, এবার ওরা কি পাচ্ছে? পচা গন্ধ। এই জন্যই তখন বললাম যে গন্ধর ব্যাপারটা কিন্তু একটু এখানে মাথায় রাখতে হবে। তারপরে এবার ওরা তো রাত্রিবেলা শুতে পারে না, রাত্রিবেলা শুলেই সে ওই কেউ একটা কাকিমার নাম ধরে ডাকে আর ওরকম সেই কান্নার আওয়াজ। এবার কাকিমা না এরকম, ওর না কাকিমা এরকম জিজ্ঞাসা করেছে, পাশের বাড়ি একজনকে জিজ্ঞাসা করেছে যে এই তোমরা কি রাত্রিবেলা কারোর কান্নার আওয়াজ শোনো, আর আমার নাম ধরে কেউ ডাকে এরকম কেউ শোনো? এবার ওরা বলছে কি কান্নার আওয়াজ না, কান্নার আওয়াজ তো শুনি না বলে না। এবার দুটো বউ ছিল, তাদের কাছে কাকিমাই গল্পটা করছে। এবার বউ দুটো না একটু মুখ চাওয়াচাওয়ি করছে কিছু একটা। এবার কাকিমা বলছে কি হয়েছে, কিছু বলবে? বলছে কি না, কান্নার আওয়াজ তো এখন শুনি না, কিন্তু আগে শুনতাম, তোমরা আসার আগে কান্নার আওয়াজ শুনতাম। তখন কাকিমা বলছে কি বলছো, কি ব্যাপার? তখন ওই দুটো বউ বলছে কি না, ওইসব আর শুনতে হবে না, আমরা ওইসব কথা বলি না, কিন্তু না এখন কোনো কান্নার আওয়াজ আর পাই না বলে বউ দুটো না আর সেরকম কিছু বললো না। এবার কাকিমার সাথেও যে ওদের খুব যে ঘনিষ্ঠতা, তাও না, এবার কাকিমা যে খুব জোর করে ওদের থেকে যে কথা বার করবে বা কিছু জানবে, কাকিমা না সেটা পারেনি। এবার ততদিন এবার ওই পাশের বাড়ি মাসিমার মেয়ের বিয়ে লেগে গেছে। এইবার একটা অদ্ভুত জিনিস, এই মাসিমার কিন্তু সুন্দর দোতলা বাড়ি, ঠিক আছে, বাড়িতে প্রচুর জায়গা, কিন্তু ওরা কিন্তু বিয়ের একটাও রিচুয়াল নিজেদের বাড়িতে করছে না। ওরা কি করেছে, তার থেকে পাশের পাড়ায় একটা ক্লাব ভাড়া নিয়েছে, যেখানে ওরা সব আত্মীয় স্বজনদের রাখছে, এমনকি মেয়েকেও কিন্তু ওই ক্লাবেই রাখছে, আর বিয়েও অন্য একটা বাড়িতে। মানে দেখো, বিয়ের জন্য আলাদা বাড়ি ভাড়া হয়, কিন্তু তুমি দেখো ছোটখাটো রিচুয়ালস বা ধরো যেমন বলে বৃদ্ধির কাজ নিজের ভিটেতে করাটাই ভালো, অন্তত আমার বিয়ের সময় আমার ঠাকুরমশাই তাই বলেছিল। তো এরকম দেখবে টুকটাক করে রিচুয়ালস গুলো তো বৃদ্ধি বলো বা ছোটখাটো, যাই হোক ছোটখাটো একটা আইবুড়ো ভাতে রিচুয়ালস বা কিছু তো সেই বাড়িতে হয়। হ্যাঁ, এবার
আর কিছুই নাই হোক, ওদের এমন নয় যে ওদের জায়গা নেই, ওদের প্রচুর জায়গা, ওদের নাকি দোতলা বাড়ি। এবার অন্তত কিছু আত্মীয় স্বজন থাকবে ওখানে, বিয়ের জন্য অন্তত একটা গেট লাগানো হবে, কিছু তো একটা, বিয়ের একটা যে শুভ কাজ এত বড়, তার কিছু তো একটা চিহ্ন থাকবে ওই বাড়িতে। ওই বাড়িতে ওর কোনো বিয়ের কোনো শুভ চিহ্ন কিচ্ছু নেই, ঠিক আছে। এইবার সব হচ্ছে ওই বাড়িতে। ওই সময় তখন কাকিমাও সমস্ত বিয়ের যে রিচুয়ালসে পার্টিসিপেট করেছে, এবার তখন আইবুড়ো ভাতটাতে পার্টিসিপেট করেছে। তো তখন আইবুড়ো ভাতের দিনকে আরেকজন প্রতিবেশী বউ কাকিমাকে বলছে যে যাক বাবা, মেয়েটার বিয়ে হচ্ছে, মেয়েটার ভালো হয়েছে, মেয়েটার বিয়ে হচ্ছে, কারণ মেয়েটার বিয়ে হতে অনেক সমস্যা ছিল বা মেয়েটার উপর থেকে অনেক ভাড়া গেছে। তখন কাকিমা বলছে যে কি হয়েছে গো? তা বলছে পরে বলবো, এখন বিয়ে বাড়িতে দেওয়ালেরও কান থাকে, পরে তোমাকে সব ঘটনা বলবো। তখন কাকিমার ঠিক আছে। এবার বিয়ে বাড়ির মধ্যে আর সেরকম ভাবে কিছু জানা হয়নি। এইবার আইবুড়ো ভাত, ওই মেয়েটার যেদিনকে আইবুড়ো ভাত, সেদিনকে রাত্রির বেলা এরকম কাকিমা এসেছে, এসে ঘরের মধ্যে কাকিমা শুয়েছে। এবার হঠাৎ করে না ওদের জানলার মধ্যে দাম 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 করে কি ঠকঠক করছে। এবার ওরা না তাড়াতাড়ি করে এরকম জানলাটা খুলেছে, একটা পাল্লা খুলে দেখছে, বেশ সেই কাকু সে একবার যেরকম দেখেছিল ওই রকমই দেখছে, কোনো একটা মহিলা দাঁড়িয়ে কাঁদছে, মানে হাউ হাউ করে কাঁদছে, আর সেই পচা গন্ধটা সে ওইখান থেকে ভেসে আসছে। আর ওরা দুজনেই দেখতে পাচ্ছে যে সে মহিলাটার এবার কিন্তু দুজনেই দেখতে পাচ্ছে। আর আরেকটা জিনিস, কাকিমা কিন্তু এই প্রথমবারের জন্য দেখতে পাচ্ছে ওই মূর্তিটাকে কেমন দেখতে। তার আগে অবধি কিন্তু কাকিমা শুধু ফিলই করেছে বা ছায়া মূর্তি এরকমই দেখেছে। কাকু কিন্তু এই মুখ আগে দেখেছে, ঠিক আছে। এবার কাকু তো দেখে ছিটকে গেছে, ছিটকে বলছে কি ওই দেখো, ওই তো এই মূর্তি তো। হ্যাঁ, এবার তখন কাকিমা না ভালো করে যখন দেখছে আলোতে, তখন কাকিমার না এবার পুরো তো স্পষ্ট মুখটা দেখা যায় না, না আলো আধারি এরকম। তখন কাকিমার দেখে কি মনে হয়েছে বলতো? দেখে মনে হচ্ছে এইটা এই মূর্তির সাথে বা এই মুখের সাথে ওই মাসিমার মেয়ে যার বিয়ে, তার মুখের মিল আছে, ঠিক আছে। এবার কাকিমা ভাবছে কি এটা কি হলো। এবার ওই রকমই দেখতে পাচ্ছে যে সাইড থেকে ওরকম রক্ত গড়াচ্ছে। এবার কাকিমা ভাবছে, তখন কাকিমা আগেই ভেবেছে যে এইটা তো মাসিমার মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে কি মাসিমার মেয়ের কি ওদের বাড়িতে কি কোনো বিয়ের মাঝে বিপদ হলো? এবার কাকিমা বলছে আরে তুমি ভয় পেও না, এটা তো মাসিমার মেয়ে। এবার কাকু বলছে না, এটা মাসিমার মেয়ে নয়, এই মুখ আমি আগে দেখেছি, এইভাবেই রক্ত ঝরছিল, এই মুখে আমি দেখেছি হামাগুড়ি দিয়ে জঙ্গলে ঢুকতে, এটা মাসিমার মেয়ে হতে পারে না। কাকিমা বলছে না গো, আমি বলছি মুখের আদল দেখে অনেকটা অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট না দেখলেও আজকে তো মেয়েটাকে আমি ভালো করে দেখলাম, সারাদিন ওর সাথে ছিলাম, ওর মুখের আদলের সাথে মিল আছে। হ্যাঁ, একবার চলো মাসিমার বাড়ি, একবারটি চলো, গিয়ে একবার দেখে আসি সব ঠিক আছে কিনা। এবার অত ভয়ের মধ্যেও দুজন এতই মাসিমাদের ভালোবাসে বা ওদের জন্য ওরা এতই কনসার্ন, ওরা কিন্তু দুজনে গেছে, গিয়ে এরকম ঠকঠক করেছে। এবার মেসোমশাই দরজা খুলেছে, দরজা খুলে বলছে কি, এবার ডিরেক্ট তো জিজ্ঞেস করতে পারে না কিছু, এবার জিজ্ঞেস করছে যে কি মেসোমশাই আপনাদের বাড়িতে সব ঠিকঠাক আছে? এবার মেসোমশাই বলছে যে হ্যাঁ সবই তো ঠিক আছে, কেন গো কি হয়েছে? বলছে না আপনার মেয়ে ঠিক আছে? বলছে হ্যাঁ আমার মেয়ে তো ঠিক আছে, ওই বাড়িতে, আমার মেয়ে তো ওই বাড়িতে রয়েছে বিয়ে বাড়িতে। বলছে আপনাদের বাড়িতে কোনো বিপদ বা আপনার মেয়ের কোনো বিপদ আপদ হয়নি তো? তখন বেশ বলছে না না কি বিপদ, আমার মেয়ে তো দিব্যি ওই বাড়িতে ঘুমাচ্ছে, আমি তো এই আধ ঘন্টা এলাম, বাড়ি এলাম সব গুছিয়ে টুছিয়ে ওখান দিয়ে। যাই হোক, কি হয়েছে গো কি বৌমা? তখন বলছে না না কিছু হয়নি, এমনি কালকে তো বিয়ে, একটুখানি জানতে এলাম, এরম বলে না ওরা কাটিয়ে দিচ্ছে। এবার ওনা না দুজনের দিকে তাকিয়ে রয়েছে। এবার তখন আবার মেসোমশাই আবার বলছে যে হ্যাঁ কাল সকালে কিন্তু তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ তোমাদের কি জল ঠল তোলার ব্যাপার আছে, এরকম করে। হ্যাঁ বলছে ঠিক আছে বলে এরকম চলে গেছে। এবার দুজন তো তখন বুঝতে পেরেছে। এবার কাকু তো বলছে যে না দেখো, ওই আমি বলছি ওটা মাসিমার মেয়ে হতে পারে না, ওটা অন্য কিছু একটা। তখন কাকিমা বলছে হ্যাঁ হতে পারে, আমি হয়তো কিছু ভুল দেখেছি। তো হয়ে গেছে। এইবারে
সেই দিনকে এবার ভোরবেলায় জল সইতে যেতে হবে। এবার জল সইতে যেতে তো এও স্ত্রী মানে সধবা স্ত্রীদের লাগে। তো এবার এই মাসিমা না কাকিমাকে কিছু বলেনি যে জল তুলতে যাবে। এবার দেখছে পাশের বাড়ির এইসবের কারণে কিছু বলেনি, আনন্দ অনুষ্ঠান চলছে বা কিছু তার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে এও স্ত্রীদের যে জল আনতে যেতে হয়, এবার দেখো কাকিমা এক্সপেক্ট করেছিল যে কাকিমাকেও ডাকবে, কারণ যেহেতু কাকিমার সাথে এত ভালো সম্পর্ক। কিন্তু সেই মাসিমা না ডাকেনি। এবার মেসোমশাই বলেছে ঠিকই, কিন্তু যেহেতু দেখো এটা মেয়েদের রিচুয়াল, মাসিমা এরকম ডাকেনি। এবার কাকিমা তাও এবার পাশের বাড়ির একটা বউ এবার ভোর ভোর উঠে গেছে। এবার পাশের বাড়ির একটা বউ যখন যাচ্ছে এবার অন্ধকারের আগে, এবার রাতে তো ওদের ভালো করে ঘুমও হয়নি, তখন এবার না জিজ্ঞেস করছে কি গো কোথায় যাচ্ছ? দিদি বলছে এই তো ওই মেয়েটার নাম ধরে বলছে ওই তোর বিয়ে জল সইতে যাচ্ছি, চলো তুমিও যাবে চলো। তখন বলছে যে না মাসিমা তো আমাকে কিছু বলেনি, আমি যাব। তখন বলছে কি আরে চলো না, বিয়ে বাড়িতে কি আবার কাউকে বলতে হয় নাকি, সবাই নিজের নিজের দায়িত্ব নিয়ে নিতে হয়, চলো চলো বলে এরকম নিয়ে গেছে কাকিমাকে। এবার জল সইতে এবার গেছে ঘাটের ওখানে যেই গেছে, এবার ওই যে মাসিমা সে কাকিমাকে দেখে না কেমন একটা আটকে উঠে বলছে কি এই কমলিকা তুমি এসছো কেন, এরম করে না মুখ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ এবার তখন এবার কাকিমা বলছে কি কেন মাসিমা আমি তো এমনি এলাম। তখন বলছে কি না না, মানে তখন আমতা করছে, কারণ ওরকম করে বলে ফেলছে। বলছে না না আমি আসলে তুমি আবার এইসব জলটা তোমার কদিন আগে এত বিপদ গেল, পড়ে তোমার পাটা কেটে গেল, তুমি এসেছো, হ্যাঁ এবার তুমি আবার এলে কেন, ঘাটটাতে নেমে পা পিছলে যদি পড়ে যাও। তা বলছে না না মাসিমা আমি ঘাটনে নামবো না, আমি দূরেই দাঁড়িয়ে আছি, আপনি চিন্তা করবেন না, আমার তো পা ঠিকই আছে। তখন বলছে কি না ঠিক আছে তুমি কিন্তু কলসি টলসি নিতে যেও না। হ্যাঁ মানে কলসিতে টাচ করতে দেবে না কাকিমাকে, বুঝেছো? বলছো তুমি কিন্তু কলসি টলসি নিতে যেও না। কারণ বলে ঠিক আছে। এবার কাকিমা একটু মনে মনে খারাপ কষ্টই লেগেছে যে কি হলো, এরকম আমার সাথে এত ওনার ভালো সম্পর্ক, হঠাৎ করে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে। যাই হোক এবার উনি ভাবছে এবার মাসিমা কিন্তু তারপরে আবার মিষ্টি মিষ্টি করে না কমলিকা আমি ওইভাবে বলিনি, কিন্তু তুমি কিছু মনে করো না, হ্যাঁ কিন্তু কোনো কিছুতে কিন্তু ডাকছে না। হ্যাঁ তারপর আবার ভালো করে আবার বলে দিচ্ছে কাকিমাকে যে দেখো কমলিকা তুমি কিন্তু আবার গায়ে হলুদ টলুদ লাগাতে যেও না, কারণ ওইখানে তো এই যে অস্ত্রী যারা জল তুললো ওদেরকেই তো করতে হয়, তুমি এমনি আসবে এসে আনন্দ করবে, হ্যাঁ অত তাড়াহুড়ো করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য দৌড়ে দৌড়ে আসতে আসতে হবে না, তুমি ধীরে সুস্থে আসবে, এরকম করে না ইনিয়ে বিনিয়ে বলছে। তখন কাকিমাও মনে মনে ভাবছে ঠিক আছে আমাকে যখন চায় না আমার কর্তব্য খাতিরে আমার যতটুকু আমি যাবই না সকালবেলা, আমি সন্ধ্যেবেলাতেই যাবো, আমি যাবই না ওই বাড়িতে বিয়েতে সকালে। এবার সন্ধ্যেবেলাতে গেছে, গিয়ে তো এরকম ভালো করে দেবো, মোটামুটি বিয়ে টিকে ভালোভাবেই হয়েছে। হ্যাঁ এবার একটা জিনিস যেটা খেয়াল করছে যে মাসিমা না কোনোভাবেই কাকিমাকে বিয়ের আশেপাশে ঘেঁষতে দিচ্ছে না। এত গেস্ট বা এত আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু কোনো না কোনো ভাবে কাকিমার দিকে কিন্তু ওই মাসিমার নজর রয়েছে। আর থেকে থেকে যখনই ধরো একটু বিয়ের মণ্ডপের কাছে কাকিমা যেতে চাইছে বা কিছু, উনি এসে এই কমলিকা চলো খাবে চলো, এই কমলিকা চলো তোমাকে তার সাথে আলাপ করিয়ে দিই বলে না ওখান থেকে দূরে করে নিচ্ছে কাকিমাকে। এবার কাকিমার এই ব্যাপারটা আর বেশিক্ষণ ভালো লাগেনি। কাকিমা কাকুকে বলছে কি চলো তো গিফট দেওয়া হয়ে গেছে, যা হয়ে গেছে, হ্যাঁ ঠিক করে খায়, অন্যরা না চলে এসে। ওদের না খুব খারাপ লেগেছে, কাকিমার বিশেষ করে খুব মনে কষ্ট লেগেছে যে মাসিমা আমার সাথে এরকম বিয়ে বাড়িতে ব্যবহারটা করল। এবার বিয়ে বাড়ি ওদের মোটামুটি মিটে গেছে। মিটে যাওয়ার পরে এবার পরদিনকে যখন বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পরে এবার ওই যে বউটা, সেই বউটাকে নিয়ে না কাকিমা এরকম জিজ্ঞেস করছে যে কি গো তুমি এবার আমাকে বলো তো যে কি ব্যাপার, তুমি যে সেদিনকে বলছিলে যে এরকম মেয়েটার নাকি বিয়ে হতে অনেক সমস্যা হচ্ছিল, কি ব্যাপার একটু আমাকে বলো না গো। এইবার হচ্ছে সেকেন্ড ফেজের ঘটনা, ঠিক আছে? মানে এটা প্রথম ফেজ শেষ হলো তাই তো? এটা ফার্স্ট ফেজ হ্যাঁ পুরো শেষ হয়নি, ধরো একটা, এবার সেকেন্ড ফেজটা আসবে, তারপর আবার ফার্স্ট ফেজের ক্লোজারটা আবার পরের দিকে আবার পুরো ঘটনাটা পুরো আমি তোমাকে বলতে পারবো, মানে কিভাবে ওরা এই ব্যাপারটা থেকে মুক্তি পেলো সেটা আমি জানাচ্ছি তোমাকে। তো এইটা এবার হচ্ছে সেকেন্ড ফেজের ঘটনাটা। এবার এই যে প্রতিবেশী বউটি কাকিমাকে বলছে যে এই বাড়িতে যে এই মেয়েটার বিয়ে হলো
ওর নাম হচ্ছে রিঙ্কি। আর ওর একটা দিদি ছিল, তাকে তার বাড়ির নাম ছিল ঝিন্টি। ঝিন্টি আর রিঙ্কি এরা দুই বোন ছিল। ভালো নাম হচ্ছে আলপনা, ওই বড় বোনের নাম হচ্ছে আলপনা, আর ছোট বোনের নাম হচ্ছে কাজল। ঠিক আছে। তো এই যে আলপনা, যে ও ছিল বড় বোন, আর দুই বোনকে অনেকটা, মানে ওরা যমজ না হলেও দুই বোনকে অনেকটা এক দেখতে ছিল। ঠিক আছে, দুজনের মুখের অনেকটা মিল, শারীরিক গঠনের অনেকটা, পুরো অনেকটা ওদের মিল। আচ্ছা। তো এই যে বড় বোন যে আলপনা ঝিন্টি, সেই আলপনার বিয়ে ঠিক হয় ওই কাকিমারা ওইখানে আসার প্রায় 2 বছর আগে। ঠিক আছে, ওই আলপনার ওই 2-2.5 বছর আগে সেই আলপনার বিয়ে ঠিক হয়। তো বিয়ে যখন হবে, মানে আইবুড়ো ভাতের আগের দিন, তখন ওই যে কাকিমাদের দোতলার যে ছাদটা, সেটা না ঢালাই করা ছিল না কোনো কারণে। মানে খুবই একটা কষ্টের ঘটনা। কোনো কারণে ওই আলপনা ওই আইবুড়ো ভাতের আগের দিন উপরে গিয়ে কোনো রিচুয়ালস হচ্ছিল বা কিছু একটা ও করতে গেছিল, ওর ওই ছাদ থেকে পা হড়কে পড়ে যায়। আর পরে নিচে ওই কাজের জন্যই ইটের গাদা ছিল, ইটের গাদাতে গিয়ে মাথা লেগে মাথা ফেটে ওখানে মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে যেতেই আলপনা মারা যায়। সেই বিয়ে বাড়ি খুবই প্যাথেটিক ব্যাপার। হ্যাঁ, সেই বিয়ে বাড়ি একদম একটা শোকের বাড়িতে পরিণত হয়ে যায়। মানে বলতে খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। তো এবার তো পুরো সবকিছু তো ক্যান্সেল, সবকিছু হয়ে এবার আলপনার সমস্ত যে তাকে পোড়ানো, তার যে শেষকৃত্যের সব কাজ বাজ হয়ে এবার ওর তো 3 দিনের মাথায় শ্রাদ্ধ হবে। এইবার ওই মাঝে যে পোড়ানোর থেকে যে মাঝে যে একটু যে গ্যাপ 2 দিনের, ওই গ্যাপে কি হলো, পাড়ার সবাই তখন শুনতে পেত যে রাত্রির বেলা হলে কেউ ওই পুরো সবাই ওই আলপনার গলা পেত যে আলপনা কাঁদছে আর কাজলের নাম ধরে ডাকছে। মানে খুব মনে হতো যে কেউ খুব করুণ স্বরে অনেক দূর থেকে কাঁদছে আর কাজল কাজল বলে এরকম করে ডাকছে। এইটা কিন্তু পাড়ার অনেকে, ওই আশেপাশে ওদের বাড়ির, আলপনা কাজলের আশেপাশের যে বাড়ি, ওই বাড়ি কিন্তু অনেকেই ও শুনতে পেত। তারপরে এবার কি শুরু হলো, ওদের বাড়িতে, কাজলদের বাড়িতে দরজা কড়া নাড়া, জানলা পেটানো, হ্যাঁ, আর ওই আলপনার গলা করে ওরা শুনতে পেত। মানে এটা মাসিমা পরে সবাইকে বলেছে যে আলপনা না এরকম আলপনার গলা করে কি এরকম বলতো যে আমাকে ঘরে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, এইরকম করে দরজা পেটাতো। আর এইরকম এই যে কান্না, দরজা পেটানো, মানে এই যে অ্যাক্টিভিটি গুলো এই শ্রাদ্ধ আর শেষকৃত্যের মাঝে এই 2 দিনের মধ্যে প্রচন্ড ভাবে অ্যাক্টিভিটি গুলো ঘটেছে। এবার ওরা তখন ভাবতো কি যে ঠিক আছে, দেখো অনেক সময় আমরা জানি যে শ্রাদ্ধের আগে কিছু কিছু অসুবিধা হয়, তো ওরা ভাবলো কি যে শ্রাদ্ধ করলাম, তো শ্রাদ্ধ করার পরে সব ঠিক হয়ে যাবে। তো শ্রাদ্ধর কাজ কর্ম সব হয়েছে, হওয়ার পরে আস্তে আস্তে একটা জিনিস দেখা গেল যে কাজলের না একদম শরীর ভেঙে গেল। মানে আস্তে আস্তে শরীর ভাঙছে, ও কিছু খেতে ইচ্ছা করে না, কিছু খেতে পারে না, যাই খায় বমি করে ফেলে, আর সব সময় যেন ভয় পায়। হ্যাঁ, বিশেষ করে কোন জায়গাটায় ভয় পায়, ওই যে যেখানে ইটের গাদাগুলো রাখা ছিল, পরে তো যখন আলপনা ওখানে পড়ে গিয়ে যখন ওরকম হয় তখন তো সব ইট গুলো সরিয়ে দেওয়া হয়। এবার ওই ইটের গাদাগুলো কিন্তু ওই আলপনার কাজলের যে শোয়ার ঘর ছিল, সেই শোয়ার ঘরের পেছনেই কিন্তু ইটের গাদাগুলো ছিল ওই জায়গাটাতে। এবার সব সময় কাজল বলতো কি যে ওই তো দিদি ওইখানে দাঁড়িয়ে আছে, দিদি ওইখানে, আমি দিদিকে দেখতে পাচ্ছি, দিদি ওইখানে দাঁড়িয়ে আছে। আর এই মাসিমা মেসোমশাইও কিন্তু সব সময় ফিল করতো যে ওই দিকটায় যেন ওরা না, মানে ওই দিকটা ওরা তাকাতেই পারতো না, দিনের বেলাতেও তাকাতে পারতো না। একটা এই কারণে তাকাতে পারতো না যে ওইখানটাই ওদের মেয়ে মারা গেছে,
এছাড়াও তাকাতে পারতো না। ওদের তাকালেই যেন মনে হতো, মানে তাকালে একটা অদ্ভুত ভয় হতো, মনে হতো বিশেষ করে অন্ধকার হয়ে গেলেই মনে হতো ওইখানটা যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক না, ওরা মাঝে মাঝে অনেক মাঝরাতে ওই যখন আলপনা পড়ে গিয়ে ঠিক সেরকম একটা যেমন গোঙানির মতো করে একটা কান, মানে হয় না পড়ে গিয়ে ব্যথা পেলে একটা যেমন মানুষ গোঙায়, ওরকম তো আলপনার সেই সময় তো ওরকম মানে গোঙানি তো ছিল, ঠিক ওই আওয়াজটাই না ওরা মাঝরাতে ওই আওয়াজটাই পেত মাঝে মাঝে, এরকম হতো। তো তখন একজন কোনো কাউকে একজনকে ডেকেছে, ওই যে কোনো তান্ত্রিক বা কোনো গুণিন এরকম কাউকে একটা ডেকেছে। এবার সে এসে না কিছু একটা এরকম কিছু একটা রিচুয়াল করেছে, কিছুটা রিচুয়াল করে এবার বলছে যে আর কিছু হবে না। এবার সত্যি কিন্তু তারপরে আর কিছু অনেকদিন আর কিছু হয়নি, তারপর আর 1.5 বছরের মতন আর কিচ্ছু হয়নি। এইবার 1.5 বছর পর কাজলের জন্য একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ আসে। ছেলে খুব ভালো, সরকারি চাকরি ছেলে, খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ আসে। ততদিনে আলপনার সমস্ত 1 বছরের কাজ সব মিটে গেছে। তো তখন ওরা ঠিক করে যে ঠিক আছে, আলপনার তো বিয়ের সময় এরকম হলো, বড় মেয়ের তো বিয়ে দিতে পারলো না, বড় মেয়ে তো চলে গেল, ছোট মেয়ের এত ভালো সম্বন্ধ এসে ছোট মেয়ের বিয়ে দেবে। তো বিয়ের পুরো পাকা কথা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে বিয়ের পাকা কথা হয়ে গেছে, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সবকিছু হয়ে যখন গেল তখন আবার সেই আগের মতন ওদের বাড়িতে আবার কেউ রাত্রির হলেই কাজলের নাম ধরে, এই আলপনা কাজলের নাম ধরে ডাকে, আবার কাঁদে ডাকে, তারপর জানলায় আওয়াজ হয়, জানলায় বাড়ি পড়ে। তারপরে এরকম হয়েছে যে কাজল নাকি মানে কাজল বলেছে যে এরকম হয়েছে যে রাত্রির বেলায় অনেক সময় ও দেখেছে যে ও শুয়ে আছে, হঠাৎ করে ধরো কোনো কারণে পাশে ফিরেছে, ও দেখেছে ওর দিদি ওর পাশে শুয়ে আছে। এইরকমও তখন না কাজল পুরো পাগল পাগল হয়ে গেছে, আবার আগের মতন ওর চেহারা ভেঙে যায়, আবার খেতে পারে না, কিছু খেলেই বমি করে দেয়, মানে খুব অসুস্থ হয়ে আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ে। তো তখন আবার সেই গুণিনকে এরকম ডাকে, এবার সেই গুণিনকে ডেকে এবার বলছে দেখুন আমার বাড়িতে আবার এরকম হয়েছে। তখন সেই গুণিন বলেছিল নাকি ওই কাকিমাকে যে এই বাড়িতে বিয়ে দিতে পারবি না, কারণ এই বাড়িতে আলপনা, দেখো ওর তো একটা মনে সুপ্ত বাসনা নিয়ে তো মারা গেছে, ওর বিয়ের 2 দিন পরেই ওর বিয়ে ছিল, আলপনা বিয়ের ঠিক 2 দিন আগে ওরকম পরে হঠাৎ করে একটা অপঘাতে মারা গেছে। তোর তো মনে তো সেই বাসনাটা যে হ্যাঁ আমি বিয়ে করব, বিয়েটা করতে পারলাম না। এবার ওর বোনের সাথে যখন সেই জিনিসগুলো হচ্ছে তখন ও সেইটাতে বাধা দিচ্ছে, বা ও কোনোভাবে হয়তো বোনের মাধ্যমে বা কিছু ভাবে সেই অপূর্ণ যে ইচ্ছেগুলো সেইগুলোকে মেটানোর চেষ্টা। তখন গুণিন নাকি তখন ওই মাসিমাকে বলে যে এই বাড়িতে করা যাবে না, আপনাকে বাইরে করতে হবে। তো মাসিমা বলছে ঠিক আছে। এবার তার জন্য তারপরে আবার 1 বছর আরো বিয়েটা পিছিয়ে দিয়ে তারপর এখনই ওই সেম ছেলের সাথে ওরা কাজলের শরীর খারাপ এইসব, কাজলকে তারপর মামার বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল, এইসব বলে ওরা মোটামুটি কাটিয়ে দেয়। এইটা হচ্ছে সেকেন্ড ফেজের ঘটনা। এইবার কাকিমা তো তখন কিছু না, কাকিমার একটা সন্দেহ হচ্ছে, কাকিমা ভাবছে যে আমি কোনোভাবে ডটস গুলো কানেক্ট করতে পারছি না, অসুবিধা তো ওদের বাড়িতে, কাজলদের বাড়িতে, তাহলে আমাদের সাথে কেন এই ঘটনাগুলো ঘটছে? কারণ যেরকম যা বর্ণনা দিচ্ছে এর থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই আলপনারই বিদেহী আমাদেরকে বিরক্ত করছে বা আমাদেরকে ভয় দেখাচ্ছে। তা কিন্তু আমাকে কেন ভয় দেখাচ্ছে, আমাদের সাথে কেন হচ্ছে, ওটা তো ওদের বাড়ির ব্যাপার। তো তখন আবার না কাকিমা এবার গেছে ওই ঠাকুরমশাইয়ের কাছে, আবার গেছে পরদিনকে গিয়ে ঠাকুরমশাইকে বলছে যে আপনি এরকম বজবজে আপনি যার কথা বলছেন আপনি তার ঠিকানাটা আমাদেরকে দিন, আমরা যাব, হ্যাঁ আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, আমরা যাবো, আপনি ঠিকানা দিন।
এবার সে ঠাকুরমশাই তো তার ঠিকানা দিয়েছে, সে বজবজে কোথাও একটা তার মানে তিনিও কোনো একটা মন্দিরেরই ঠাকুরমশাই, কিন্তু তিনি তার সাথে সাথে তিনি তন্ত্রচর্চাও করেন, ঠিক আছে। তো তার কাছে গেছে কাকিমার কাকু দুজন মিলে, এবার গিয়ে তাকে সব বলেছে। এবার তিনি বলছে যে ঠিক আছে, আমাকে আমাকে তোমার বাড়ি যেতে হবে, তোমার বাড়ি, তোমার ভিটেতে পা না রাখলে আমি বুঝতে পারবো না কি হয়েছে। তো এবার এরকম গেছে ওদের বাড়িতে, সেই তান্ত্রিক এসেছেন ওদের বাড়িতে। এবার ওদের বাড়িতে এসেই না তান্ত্রিক বলছে যে ওই যে কলপাট থেকে সোজা যে একটা ছোট্ট বাগান মতন, ওই বাগানের মধ্যে না একটা ছোট কলা গাছ মতো ছিল, ঠিক আছে, যে যাতে কোনো ফল হতো না, এমনি একটা কলা গাছ মতন ছিল ছোট। এবার বলছে কি একবার ওই গাছের তলাটা গিয়ে খোঁড়ো তো, দেখো তো ওর তলা থেকে কি পাও। এবার ওরা না ও গেছে, গিয়ে ওর তলাটা না খুঁড়ে দেখছে। এইটা হয়তো তুমি ভালো বলতে পারবে এর সিগনিফিকেন্স গুলো, কারণ কি কয়েকটা জিনিস ওরা দেখতে পেয়েছে, সেগুলো আমি তোমাকে বলছি। বলো। দেখতে পাচ্ছে যে একটা খালি বোতল, ঠিক আছে, বোতলটার গায়ে কোনো একটা লাল সুতো দিয়ে পেঁচানো, একটা ছোট খালি বোতল, লাল সুতো দিয়ে পেঁচানো, আর তার সাথে বেশ কিছু শুকনো ফুল আর কোন একটা ছোট তাবিজ বা মাদুলির মতন এরকম একটা পোটলা করে ওই যে কলা গাছের নিচটাতে মাটিটা খুঁড়ে ওইখানে পোঁতা। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি বুঝতে পারছো ব্যাপারটা? বেসিক্যালি বুঝতে পারছি, বাট আমি যদি ডাইরেক্টলি বলে দিই মানুষের ইন্টারেস্টটা চলে যাবে, তুমিই বল। হ্যাঁ, তো তখন কাকিমা বলছে, এবার তখনও বলছে যে এটা কে পুঁতেছে এখানে। তখন কাকিমা বলছে আমরা তো পুঁতিনি, আমরা কেন পুঁততে যাব। বলছে যে কেউ তো তোমার বাড়িতে এসে এটা পুঁতে দিয়ে গেছে, বলছে এর মাধ্যমে তোমার বাড়িতে প্রেত চালান করা হয়েছে। আর প্রেতটা কার সেটাও বোঝা যাবে। হ্যাঁ, বলছে এর মাধ্যমে তোমার বাড়িতে প্রেত চালান করা হয়েছে। তখন কাকিমা বলছে যে দেখুন আপনি তো বুঝতেই পারছেন এই ঘটনা। তখন তিনি বলছে দেখো তুমি যে ঘটনাটা আমাকে বলছো তাতে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ওই মাসিমাই, ওই ভদ্রমহিলা বা ওদের বাড়ির কেউই এসেই তোমার বাড়িতে এটা পুঁতে দিয়ে গেছে। তখন এবার কাকিমা তো গেছে মাসিমার বাড়িতে, গিয়ে বলছে মাসিমা আপনার সাথে আমার কথা আছে। তখন মাসিমা তো কিছুতেই বেরাবে না ঘর থেকে, বলছে আপনি যদি ঘর থেকে না বেরোন আমি কিন্তু পাড়ার লোকজন জড়ো করবো, আমি ভালো কথা বলছি, আমাকে ঢুকতে দিন। এবার মাসিমা বলছে হ্যাঁ ঠিক আছে, এখন আর আমার কোনো ভয় নেই, তুমি এখন আসতে পারো আমার, এই কথাটা মাসিমা বলছে। তখন কাকিমা সেই প্রথমবারের মতন কাকিমা সেই মাসিমার বাড়িতে ঢুকে তখন কাকিমা বলে মাসিমা আপনি সত্যি কথা বলুন, আমার বাড়িতে কিন্তু এই ঘটনা ঘটেছে, আর আমরা যাকে দেখেছি আমি কিন্তু পাড়ার লোকের থেকে খোঁজ পেয়েছি আপনার বাড়িতে সেম ঘটনা ঘটতো, আর সেইটা কিন্তু আপনার বড় মেয়ে আলপনার বিদেহেই কিন্তু এইসব ঘটনা ঘটাতো। আপনি সত্যি কথা বলুন কিভাবে এই আলপনার কে আপনি এইখান থেকে আপনি আমার বাড়িতে কিভাবে ও কেন আপনি করেছেন এই কাজটা, আর কেন ও আমার বাড়িতে গেছে। তখন এই মাসিমা প্রথমে একটুখানি এই করছে, তখন যখন পাড়ার লোকে বদনাম করে দেবো, এই বলে দেবো সবাইকে, সবকিছু ঝামেলা করবো, পুলিশ ডাকবো, এইসব যখন একটু ভয় দেখিয়েছে তখন মাসিমা একদম কান্নায় ভেঙে পড়ে বলছে দেখো আমাকে ক্ষমা করে দাও, একজন মা হিসাবে আমি আমার বড় মেয়েকে তো হারিয়েছি, আমি আমার ছোট মেয়েকেও হারাতে পারতাম না, তুমি দয়া করে বলছো যে আমি যা করেছি আমি একটা মা হিসাবে করেছি। আমার যার সাথে করেছে সে কারোর মেয়ে নয়? ওটাই তো, যার সাথে করেছে নিজের মেয়ের ভালোর জন্য পরের মেয়ের ক্ষতি। বলো বলো বলো, মানুষ কতটা স্বার্থপর হতে পারে। তো তখন বলছে যে আমার দেখো আমি এটা করতাম না, ওই আগের বার গুণিন যখন এসেছেন তিনি আমার বাড়িতে, আমার বড় মেয়ে মারা যাওয়ার পর আমার বাড়িতে বেশ কিছু
ঘটনা ঘটেছে, কিন্তু তখন প্রথমবার যখন গুণিন এসে যখন বাঁধিয়ে দিয়ে গেছে তখন কিন্তু সবকিছু ঠিকই ছিল বাড়িতে, কিন্তু আবার আমার ছোট মেয়ের যখনই বিয়ে ঠিক হলো তারপর থেকে আবার আমার বড় মেয়ের উপস্থিতি আমরা এই বাড়িতে টের পাই। তখন সেই গুণিন তখন বলেন যে এখন নাকি সেই আত্মাটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে তাকে কোনোভাবে কোনো ছোটখাটো ক্রিয়ার মাধ্যমে তাকে আটকানো যাবে না, তাকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় চালান করতে হবে। আর এই বাড়িতে কোনো শুভ কাজ করা যাবে না, যদি সেটাকে চালান করে এই বাড়ি থেকে অন্য কোথাও না পাঠানো যায় তাহলে এই বাড়িতে সেই শুভ কাজ করা যাবে না। এবার তখন মাসিমা বলছে যে দেখো, আমি তখন আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ অন্য কোনো বাড়িতে গিয়ে এরকম পুঁতে আসার এরকম জায়গাও ছিল না। হ্যাঁ, আর অন্য কারোর সাথে আমি এত ভালো সম্পর্কও আমার ছিল না। তোমাদের বাড়িতে আমি কোনোভাবে তোমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমি তোমার বাড়িতে তোমার গাছের ফুল ওই কাকিমার না বাড়িতে ছোট ছোট ফুল গাছ ছিল, এবার এই মাসিমা কি করতো, ফুল তোলার নাম করে সকাল সকাল করে ঢুকতো বাড়িতে, ঠিক আছে, যে ফুল তুলবো বলে। এবার কোন থাকে ওই ভোরবেলায় ফুল তোলার নাম করে ঢুকে ফুল তোলার জায়গায় উনি ওইখানে গর্ত করে ওটা পুঁতে দিয়ে চলে গেছে। কিরকম মহিলা ভাবো, কিরকম সাংঘাতিক মহিলা। তখন এবার সে মাসিমা বলছে দেখো আমাকে ক্ষমা করো, আমার মেয়ের এখন বিয়ে হয়ে গেছে, আমি আর এখন কিছুতে ভয় পাই না, আমার মেয়ে এখন এই বাড়ি থেকে দূরে, আমি আমার মেয়েকে বলে দিয়েছি ও যেন আর কোনোদিনও এই বাড়ি মুখো না হয়, এখন আর আমি কোনো কিছুতে ভয় পাই না। এখন যদি আমার বড় মেয়ে যদি আমাদের বুড়ো বুড়িকে তার সাথে নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যাবে, এখন আর আমি কিছুতে ভয় পাই না। তখন এই তান্ত্রিক বলছে এইটা তো আপনার ভুল ধারণা যে আপনার মেয়ে আপনার বাড়ি ছেড়ে দিয়েছে বলে আপনার মেয়ে বেঁচে গেল। ঘটনা তো বাড়ির জন্য না, ঘটনা হচ্ছে দুই বোনের মধ্যে যে কানেকশন, বড় বোন ছোট বোনের সাথে ওর যে কানেকশন, বা এই বিয়ে না হওয়ার যে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, সেইখানে ওর বোনের যে বিয়ে হলো, আপনি কি মনে করলেন যে বিয়ে হয়ে গেল বলে মেয়েটা বেঁচে গেল? এমনও হতে পারে যে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েও আপনার বড় মেয়ে আপনার মেয়ের ক্ষতি করতে পারে, ছোট মেয়ে। তখন বলছে যে জিনিসটাকে সঠিকভাবে নির্মূল করতে হবে, এইভাবে চালান করলে কখনোই হবে না। আপনি এক বাড়ি থেকে আরেক বাড়ি চালান আপনি করলেন, এখন তো ওই বাড়ি বিপদে পড়ে গেছে, আপনি কিভাবে এটা করলেন? আর ও নিয়ে কারোর বাড়ি চালান করবে, সেই বাড়ি এই চালান করলে কি না আস্থা শান্তি পাবে না সবাই মুক্তি পাবে। তারপরে উনি কিছু একটা রিচুয়ালস করেন, দুই বাড়িতেই উনি একটা যজ্ঞ করেন, দুই বাড়িতে যজ্ঞ করে, এবার যজ্ঞের সময় বিভিন্ন রকমের নাকি বাধা হয়েছিল। প্রথম কথা নাকি যজ্ঞের আগুন জ্বলছে না, আগুনই জ্বলছে না, কিছু ভাবেই নাকি যজ্ঞের আগুন জ্বালাতে পারছে না। তারপর অনেক ভাবে কোনোভাবে ঘরের মধ্যে কোনো হোমকুণ্ড তৈরি করে কোনোভাবে অনেক কষ্টে যজ্ঞ হয়েছে, তাও যজ্ঞের সময় নাকি এইরকম পুরো সারা বাড়িতে তাণ্ডব চলেছে। আর সেই পচা বিটকেল গন্ধ, একবার পচা বিটকেল গন্ধ আসছে, আবার সুন্দর গন্ধ আসছে, একবার সেই পচা গন্ধ একবার সুন্দর গন্ধ, ঠিক আছে। তারপরে সারা ঘরের মধ্যে নাকি দাপাদাপি পায়ের আওয়াজ, ছোট নুপুরের আওয়াজ ঝনঝন করে, হ্যাঁ, তারপর সেই বাসন নড়ছে, বাসন পড়ে যাচ্ছে, এইরকম মানে তাণ্ডব চলেছে যজ্ঞ করার সময়। কিন্তু সারপ্রাইজিংলি মাসিমার বাড়িতে কিন্তু যজ্ঞ করার সময় সেরকম অতটা কিছু অসুবিধা হয়নি। কিন্তু এই কাকিমাদের বাড়িতে যজ্ঞ করার সময় ওদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যজ্ঞটা সফলভাবে হয়েছে। হ্যাঁ, মানে লাস্টে কয়েকটা ব্যাপার রয়েছে না, যে ব্যাপারগুলো আমাকে ভাবাচ্ছে, যে মানে নিজের মাই নিজের মেয়ের পেট চালান করেছে, বাট শান্তি কর্মের কোনো ব্যবস্থা করেনি। না, শান্তি মানে নিজের মেয়েকে বাঁচাতে অন্য একটা মেয়ের এরকম ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, একদম যে আত্মাটাকে যে মুক্তি দেবে বা তাকে যে শান্তি দেবে সেইটা নয়। উনি কি করলেন, উনি একটা টেম্পোরারি সলিউশন হিসাবে ভাবলেন আমার ছোট মেয়ের বিয়ে দিতে হবে, আমি
অন্য জায়গায় চালান করে দিই। মানে কি বলবো আর। এই ছিল যে ঘটনাটা যতটা প্যাথেটিক, আবার ঘটনার একটা ফেস শুনলে তুমি এটাও ভাববে যে মানুষ কতটা স্বার্থপর হতে পারে নিজের জন্য। এক্স্যাক্টলি। এটাই ছিল আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আপনি যদি আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নিতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা গাইডেন্স চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে